দেহ ব্যবসা করবো মানে? তা বলতেছে তোমার হাজবেন্ড আমার কাছে বন্দি আছে, যদি তোমার হাজবেন্ডকে বাঁচাইতে চাও তখন বাধ্যতামূলক তোমার এটা করতেই হবে। তারপরে উনি এটা ছুরি বের করলো না ব্যাগ থেকে আমার সামনে। ওরা আমার সামনে ধরার পরে বলতেছে যদি তুমি না রাজি হও তাহলে তোমাকেও মেরে ফেলা হবে, তোমার হাজবেন্ডকেও মেরে ফেলা হবে। কিন্তু আমার হাজবেন্ড তো ঠিকই ঘুরে বেড়াচ্ছে। আমার নাম মোসাম্মদ সাথী। মোসাম্মদ সাথী? জি। এটাই পুরো নাম? হ্যাঁ, এটা আমার পুরো নাম। আচ্ছা, আমি ছোটবেলা থেকেই বলতেছি। আপনার জন্ম জেলা কোথায়? আপনি কোথায় জন্ম? আমার জন্ম জেলা পটুয়াখালীতে। পটুয়াখালীতে? আচ্ছা। আর আমি বড় হয়েছি পটুয়াখালীতে। পটুয়াখালীতে। আর আমার বাবার কাছে তেমন একটা আমার থাকা হয় না, আমি বড় হয়েছি আমার নানা বাড়িতে। আচ্ছা। সেখান থেকে আমি যখন আমার বয়স 2.5 বছর, তখন মানে আমার আব্বু ছিল কীরকম অলস টাইপের, কাজ খুবই কম করতো। কি করতো আপনার বাবা? আমার আব্বু এমনি আমাদের গ্রামের বাড়িতে জমি আসে, জমি চাষবাস করতো, কিন্তু সেগুলো করতো না সে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি একাই, আমার কোনো ভাই বোন নেই। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর সেখান থেকে আমার আম্মুর যখন বিয়ে, আমার আম্মু আমার মতন অনেক কষ্ট করছে জীবনে। আমার বয়স যখন 2.5 বছর, তখন আমার নানা নানির কাছে আমাকে রেখে আমার আম্মু ঢাকায় আসে চাকরি করার উদ্দেশ্য। আর এতটুকু বড় আমি হয়েছি আমার মায়ের সাপোর্টে। তারপরে আমার নানা বাড়ি থেকে বড় হওয়ার পরে ওখানে লেখাপড়া করতেছি। যখন আমি ক্লাস 5-এ পরীক্ষা দিছি, তখন আমার আম্মু দেশে চলে আসে। আসার পরে আর আমার আব্বু তো কোনো কাজ করতো না, আমার আম্মুই চাকরি বাকরি করতো, আমার লেখাপড়ার খরচ চালাইতো, সংসারের খরচ চালাইতো। তো এভাবে আর কতদিন, এটা মহিলা মানুষ কতদিন পারে এটা সংসার সামলানোর দায়িত্ব? তো সে সারা জীবনের জন্য নিতে পারে না। তো সেখান থেকে আমার আম্মুর একটা অসুখ হইলো, সেটা হচ্ছে আপনার লিভারের টিউমার হলো। আচ্ছা। হওয়ার পরে ওখান থেকে আমার আম্মুকে ডাক্তার বললো যে আপনার রেস্টের প্রয়োজন, এখন থেকে আর চাকরি করা যাবে না, সম্পূর্ণ রেস্টে থাকা দরকার। ওকে। তখন আমার আম্মু চাকরিটা ক্লোজ করে দিয়ে দেশের বাড়ি চলে গেল। যাওয়ার পরে সেখানে আমার আম্মুর প্রচুর মারতো, আর কাজ তো করতো না, আর আম্মুরে খুব মারতো। এগুলো আপনার নিজের চোখে দেখা? ছোটবেলায়? আমার নিজ চোখে দেখা। তখন কি আপনি স্কুলে পড়তেন নাকি? তখন আমি স্কুলে পড়তাম। কোন ক্লাসে? তখন আমি আমার আম্মু যখন বাড়ি যায় তখন আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়েন? হ্যাঁ। তখন একদিন হয়েছে কি, তখন আমি যখন ক্লাস 5-এ পড়ি, একদিন রাত্রে আমি পড়তে বসছি। বসার পরে আমার আম্মুর সাথে কি নিয়ে একটা ঝগড়া হয় সেটা আমি জানি না, আমি তো পড়তেছিলাম। তো হঠাৎ করে আম্মুকে একটা চর মারে আমার আব্বু, কানের উপরে চর মারার পরে আমার আম্মুর কান দিয়ে রক্ত বের হয়ে যায়। তখন বৃষ্টি পড়তেছিল, তো আমার আম্মুর কান্না দেখে আমি খুব কান্নাকাটি করতেছিলাম। তখন আমার পাশের বাড়ি থেকে এক আন্টি এসে বলে আমার আব্বুকে যে তুমি কাজ কোনো কিছু করো না, তারপরেও আবার বউ বাচ্চাদের ঘরে বসে মারো, তোমাকে এখন পুলিশে দিয়ে দেবো। একথা বলার পরে আমার আব্বু ভয় পায় যায়। ওখান থেকে আমার আব্বু চলে যায়, আমার দাদা বাড়িতে চলে যায়। যাওয়ার পরে সেখান থেকে প্রায় 2-3 বছর কোনো খোঁজ খবর থাকে না। আম্মু অনেক অসুস্থ ছিল, বারবার কল করছে আমি অসুস্থ, তাও আমার আব্বু আসে না। তারপরে 3 বছর কাটে যায়। কাটার পরে আমার আম্মু তাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার পরে আমার আম্মু এখনও সেরকমই থাকার মানে ইচ্ছা ছিল, কিন্তু থাকতে পারে না শুধু আমার কারণে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার তো লেখাপড়া কন্টিনিউ চলতেছে। আমি যখন ক্লাস 8-এ পরীক্ষা দেবো তার 1 মাস আগে ওই যে ছেলে আমার যার সাথে বিয়ে হয়েছে, ওর সাথে আমার আম্মুর সাথে, ওর সাথে দেখা না কিন্তু ওর যে বোনের জামাই, তার সাথে আমার আম্মুর সাথে দেখা হওয়ার পরে সেখান থেকে আমার আম্মুরে উনি প্রথমত আপা বলে ডাকতো, কিন্তু তখন আমাকে দেখে নাই উনি। না দেখার পরে যখন আমাকে উনি দেখলো, তখন আমার আম্মুকে প্রস্তাব দিল যে এরকম আমার একটা শালা আছে, তা আমি তার জন্য আপনার মেয়েটাকে নিতে চাই। তা আমার আম্মু বলতেছে কি, আমার একটা মেয়ে, অত দূরে আমি বিয়ে দেবো না। এমন বলতেছে যে ছেলেটা যদি সংসারে থাকে তাহলে আমি হয়তো ভাইবে দেখতে পারি। তখন বললো ঠিক আছে, ছেলেটা সংসারেই থাকবে। ওকে। তখন আমার আম্মু তাও রাজি না। তারপর আমার আম্মু আমাকে জানাইলাম, বললাম কি দেখো আম্মু, আমার এখনো বয়স একদম কম, আর তুমি এরকম চিন্তা ভাবনা কেন নিতেছো? এখন তো বিয়ে করা সম্ভব না আম্মু, আমি এসএসসি পরীক্ষাটা দেই, তারপরে তোমরা কিছু একটা করো, এত তাড়াতাড়ি কেন এসব বলতেছো? তখন আমার আম্মু মোটামুটি রাজি ছিল না। তারপরে হঠাৎ করে আমার আম্মুর কি হয়ে গেল আমি নিজেও জানি না। তারপরে আমার আব্বুর সাথে কথা হয়। তারপরে মানে আমার ছোটবেলা থেকে ইচ্ছা, আমি তো মাদ্রাসা লাইনে পড়ছি, মানে হাফিজি পড়ার ইচ্ছা ছিল আমার, আর আমার আম্মুরও ছিল। আর আম্মু চেয়েছিল যে আমার যদি একটা ছেলে হইতো আমি হাফিজি পড়াবো, কিন্তু যেহেতু মেয়ে সেটা তো আর সম্ভব না। তারপরেও আমি এইটা পরীক্ষার পরে আমার আব্বুর সাথে কথা বলছি, আব্বু আমি হাফিজি মাদ্রাসায় ভর্তি হবো, ক্ষেত্রে তুমি যদি একটু হেল্প করো ভালো হয়, আম্মু তো একা পারতেছে না। তারপরে বলতেছি কি, আমার মেয়েকে যদি আমার পড়ানোর দরকার হয়, আমার মেয়ে আমার কাছে আসবে।
আমি দূরে বসে আমার মেয়ের পড়ার খরচ আমি দেবো না। এটা আপনার বাবা বলেছে? হ্যাঁ, এটা আমার বাবা বলে। তারপর আমি আম্মুকে বললাম, দেখো আম্মু, তোমার কষ্ট হবে আমি জানি, তারপরও তোমার সন্তানের সুখের জন্য তোমার এটা মাইনে নেওয়া লাগবে। আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি আব্বুর কাছে চলে যাবো। মানে একদম যে ছেড়ে যাবো তা না, মানে লেখাপড়ার উদ্দেশ্যে আমি আব্বুর কাছে যাবো। তখন বাবা কি তখন বিয়ে শাদী করেছে? না, আমার আব্বু এখনো বিয়ে শাদী করে নাই। আচ্ছা, তখন বিয়ে শাদী করেন। আচ্ছা, ওকে। তারপর সেখান থেকে আমি আমার আব্বুর কাছে চলে যাই। যাওয়ার পরে আমার দাদি আর আমার ফুপু, তখন আমি আমার দাদির কাছে যাওয়ার পরে আমার দাদি আমাকে স্কুলে ভর্তি করে দেয়। সেখানে আমি এটি পরীক্ষার পরের কথা বলতেছি আমি। তো আমার রেজাল্ট বের হয়েছে, তারপরে উনি একদিন হঠাৎ করে আমার আম্মুর নাম্বার কল করছে, যে আমার ননদের জামাই, উনি কল করছে। তারপরে শুনছে যে আমার রেজাল্ট বের হয়েছে। উনি আমার রেজাল্ট শুনলো, শোনার পরে খুব খুশি হয়েছে। তারপর আমরা আম্মুকে জিজ্ঞেস করতেছে, আপনার মেয়ে কি কোরআন শরীফ পড়তে পারে? তো বলতে হ্যাঁ পারে। তখন তো সে আরও খুশি, মানে সে খারাপ কোনো উদ্দেশ্য এটা চায় নাই। সে চাইছে যে ছেলেটা যেহেতু খারাপ, এমন একটা মেয়ের জীবনে আসুক যাতে ও ভালো হয়ে যায়, সেরকম একটা ধার্মিক মেয়ে চেয়েছিল। তখন আপনি বাবার কাছে? হ্যাঁ, তখন আমি বাবার কাছে। কথা হচ্ছে আপনার মায়ের সঙ্গে? হ্যাঁ, কথা হচ্ছে আমার মায়ের সঙ্গে। তখন আমার আম্মু একদিন হঠাৎ করে আমাকে বললো কি, ও আরেকটা কথা, এখানে আমার যে নানার যে ভাই, ছোট ভাই, উনি মারা যায় তখন। আচ্ছা। শুক্রবার দিন উনি মারা যায়। আর তখন আমার স্কুলও বন্ধ। আমি মাদ্রাসা থেকে যাই স্কুলের লাইনে ভর্তি হই, যেহেতু মাদ্রাসায় পড়া হবে না, স্কুলে ভর্তি হই। সেদিন আমার স্কুল অফ। তো আমার আম্মুকে কল দিয়ে বলতেছি কি, এরকম যে তোমার নানা তো মারা গেছে, তা তোমার আসা লাগবে। আমি আসলাম। আসার পরে ওই ছেলেটাও তখন সেখানে, উনি ওর ভাইয়ের কাছে আসছে। সেখানে ওর ছেলেটাও আমাকে দেখে। দেখার পরে ওদের মোটামুটি পছন্দ হয় কি না আমি জানি না। আমার মার সাথে কন্টিনিউ ওদের কথা হয় প্রত্যেক দিন, আমি তো সেটা জানি না। তারপরে সেখান থেকে আম্মুর সাথে কথা দীর্ঘদিন যাবৎ চলে, প্রায় 2 মাসের মতো কথা চলে। হঠাৎ করে আম্মু আমাকে বলে কি, বৃহস্পতিবার দিন, শুক্রবার তো স্কুল বন্ধ, আম্মু বলতেছে কি, আম্মু তুমি আসো, কালকে বিকেল আবার চলে যাও। পাশাপাশি 1 ঘন্টা লাগে যাইতে আমার বাবা বাড়ি থেকে নানা বাড়ি। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সেখান থেকে আমি কি আসলাম। আসার পরে ওই ছেলেটা রাত্রবেলা আমাদের, মানে ওর 2টো ফ্রেন্ড নিয়ে আমাকে দেখতে আসলো রাত্র প্রায় 8টার দিকে। এসে দেখে গেল, খাওয়া দাওয়া করলো। তারপরে আমি আম্মুকে জিজ্ঞেস করতেছি, আম্মু এটা কে? বলতেছে তোমার জন্য সম্বন্ধ ঠিক করছে, সে ছেলে তোমাকে দেখতে আসছে। আমি তো পুরো রিয়াকশন নিছি, কি অবস্থা, তোমাকে আমি বললাম না যে আমি বিয়ে করবো না এত তাড়াতাড়ি, তারপর তুমি বিয়ে ঠিক করছো? আমার কি বিয়ের বয়স হয়েছে? তখনও ক্লাস 8 আপনি? হ্যাঁ, তখন আমি না, তখন তো ক্লাস 9-এ ভর্তি হয়েছেন। হ্যাঁ, সবে মাত্র ক্লাস শুরু। আমরা যেটা জানি যে জানুয়ারি মাস থেকে প্রায় মার্চ মাস পর্যন্ত সেরকম একটা ক্লাস কিন্তু হয় না। তারপরে সেজন্য আমি ছুটি কাটাতে আসছিলাম। আম্মুকে আমি বলার বলে আম্মু বলতেছি কি, আচ্ছা ঠিক আছে, তুমি যদি রাজি না হও তোমাকে আমি জোর করবো না। ঠিক আছে, আমি চলে গেলাম আব্বুর কাছে, আবার লেখাপড়া শুরু করলাম। তারপরে হঠাৎ করে আমার নানি বলতেছে কি যে, আমি তো অসুস্থ, আমার মনের একটা আশা তুই পূর্ণ করবি। আমি বলতেছি বলো। যেহেতু সে আমাকে মানুষ করছে, তার কোনো কথা তো আমি ফেলতে পারি না। বলতেছি যে বলো। তা বলতেছে যে আমি যদি মারা যাই, আমার শখ যে তোকে আমি ছোটবেলা থেকে মানুষ করছি, আমার শখ যে তোর বিয়ে দেখে আমি যাবো, যদি মারাও যাই তোর বিয়েটা দেখে তারপরে আমি মারা যাবো। আমি বলতেছি কি, নানি দেখো, আমার যে বড় বোন, আমার যে আমি এখন যে বোনের কাছে থাকি, ওর এখনো বিয়ে হয় নাই। তারপরে আমার যে বড় ভাইরা, ওরাও এখনো বিয়ে করে নাই। আমার ফ্যামিলির ভিতর থেকে বলতেছি কারোর বিয়ে না, তুমি হঠাৎ করে আমার বিয়েটা কেন তোমার দেখতে ইচ্ছে হলো? তা বলতেছে আমি বুড়ো মানুষ, আমি এটা বলতেছি আমার মনের ইচ্ছাটা তুই পূরণ করবি না? আমি তো একদমই রাজি না, কারণ আমার ইচ্ছে ভাবনা ছিল অন্যরকম, যে আমি আমার আম্মু যত কষ্ট করেই হোক, যদি আমার এসএসসি পরীক্ষাটা দেওয়া হয়ে যায়, তারপরে আমি যে কোনো একটা ছোটোখাটো জব করব, নিজের পড়ার খরচ যাতে নিজে চালাইতে পারি, সেরকম একটা ইচ্ছা ছিল আমার। তো সেখান থেকে নানি তো আমাকে খুব জোরাজোরি করতেছে। এবার আমি বললাম কি, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি রাগ করে চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। সেখান থেকে আমার রাস্তা থেকে আমার জোর করে নিয়ে আসা হয়, তারপরের দিন আমার বিয়ে। আমি জানি না সেখান থেকে এখানে আপনার বাবার কোনো ভূমিকা ছিল না? না, এখানে আমার বাবার কোনো ভূমিকা ছিল না, আর আমার বাবাকে জানানোও হয়নি। জোর করে নিয়ে আসার পরে তারপরের দিনে আমার ফোনে ছেলেটার সাথে কথা হয়। আমি ছেলেটাকে অনেকভাবে বুঝালাম, আমি বললাম দেখেন, আমি একটা খারাপ মেয়ে, আমার একটা ছেলের সাথে, মানে যাতে ও রাজি না হয়, সম্পর্কটা যাতে ভেঙে যায়, ছেলেটার সাথে আমি সরাসরি ফোনে কথা বলি। তো তারপরেও বলতেছে তুমি যাই হও না কেন, আমি তোমাকে মেনে নেবো। বলতেছে আমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে। তো বলতেছে ছেলের সাথে সম্পর্ক আছে, দেখো আজকালকার ছেলেরাও আশা দেয় ঠিকই, কিন্তু বিয়ে করে না। তুমি আমারকে নিয়ে তুমি অসুখী হবো না, তুমি এই চান্সটা মিস করো না। তারপরে জোর করে হোক, যাই করে হোক, মারামারি হোক, আমাকে মারছে পর্যন্ত, আমার খালু আমাকে মারছে,
আমার আম্মু আমাকে মারছে বিয়েটার জন্য, জোর করেই বিয়ে দেওয়া হয়। তারপরে ছেলেটা তার পরের দিন আসে, একা আসে বিয়ে করতে, ফ্যামিলি থেকে কেউই আসে না, কারণ ওর ফ্যামিলি থেকে তো ও জানে যে ও কীরকম, সেজন্য ওর ফ্যামিলি থেকে কেউই আসে না, ও একাই বিয়ে করতে আসে। আমি আম্মুকে তখন বললাম, আমি জানি না হঠাৎ করে আমার আম্মু কী হয়ে গেল, যে আম্মু মানে আমার ইচ্ছার বিরুদ্ধে কখনোই কথা বলে না, সেই আম্মু আজকে আমার মারলো ওই ছেলেটার জন্য। তারপরে আমি বিয়েটা হওয়ার পরে বিয়ের 15 দিন হয়ে যায়, আমি তো মোটে মানে ওর কাছেই যাচ্ছি না, ওকে চোখে দেখতে পারতেছি না, ওর সাথে কথায় কথায় আমি ঝগড়া বাঁধাই দিচ্ছি। আমি তো রাজি না, যেহেতু আমার ওকে পছন্দ না, এমনি দেখতে সুন্দর ছিল ও। তারপরে সেখান থেকে বিয়ে হওয়ার পরে প্রায় মাসখানিক হয়ে যায়, তারপরে চিন্তা ভাবনা করলাম যাক যা হওয়ার হয়ে গেছে। আর ও আমাকে বলছিল, তুমি যেহেতু লেখাপড়া করতে চাও তোমাকে আমি বিয়ে পরে লেখাপড়া। তো একজন ছেলের সঙ্গে বিয়েটা হলো কিভাবে বাসায়? একজন ছেলের সাথে দিয়ে দিল আমার ফ্যামিলি। মানে কাজী এসেছিল? হ্যাঁ, কাজী ওখানে আমাদের সে কোর্টে বিয়ে হয় নাই, বিয়েটা হয়েছিল আপনার মসজিদে বসে। আচ্ছা, কোর্টে বিয়ে হয় না, আমার যেহেতু গ্রাম অঞ্চল। হ্যাঁ, মসজিদে কে কে ছিল আপনার বিয়ের সময়? আমার বিয়ের সময় আমার নানা ছিল, তারপরে আমার একটা খালু ছিল, আর কি কি ছিল আমি জানি না, এই দুজন ছিল সেটা আমি জানি। তার মানে আপনার কাবিন টাবিন কিচ্ছু করা হয়নি? না, কাবিন হয়েছে আমার। ও ছেলের পক্ষে সাক্ষী কে ছিল? ছেলের পক্ষে সাক্ষী কেউ ছিল না, এমনি হয়তো মানে আমার নানার দিক থেকে হয়তো কেউ ছিল। প্রথম কথা হচ্ছে আপনার বয়সই তো হয়নি তখন। আমার তো বয়সই হয়নি, 14 বছর কোর্টে বয়স। যাওয়া সম্ভব না। রাইট, 14-15 বছর বয়স আপনার, তখন তো কোর্টে যাওয়া সম্ভব না। কিন্তু আমার ওখান থেকে ওই ছেলেটা একটা চালাকি করছিল কি, কাবিন আপনার বয়স বাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ, আমার বয়স বাড়িয়ে দিয়েছিল কি, আমার একটা ফলস একটা এই জন্ম নিবন্ধনের কার্ড তৈরি করে, সেটা আমার আম্মুর সাথে একসাথেই মিশে আমাদের পোস্ট অফিস থেকেই করা হয়। সেখানে মানে আমি যখন পড়ালেখা করতেছি তখন হয়তো এক ফাঁকে এসে আমার আম্মুর সাথে করে গেছে, সেটা আমি জানি না। তো সেটা এখন আমার কাছে আছে, সেটা এখন আমার বর্তমান বয়স 21 বছর দাও। আচ্ছা, ওকে। তারপর সেখান থেকে তো বয়স বাড়ানো হয়, কাবিনও করা হয়। কাবিন করার পর তারপরে 1 মাস পরে চিন্তা করলাম যাক যা হওয়ার হয়ে গেছে, খামাখা ও ছেলেটা তো আর কোনো অপরাধ করে না, যেহেতু বিয়ে হয়ে গেছে আমি মেনে নিলাম। নেওয়ার পরে আমি বিয়ের 1 মাস পর ওকে বললাম কি, দেখো আমার ইচ্ছা না যে আমি বাবার বাড়ি থাকবো, তোমার যদি মনে করো শুধু থাকার মতো একটা ঘর থাকে আমার তাতেই চলবে, কিন্তু আমি বাবার বাড়ি থাকতে চাই না, তুমি আমাকে তোমার নিজের বাড়ি নিয়ে চলো। ও তো নিজের বাড়ি আমাকে নেবে না, একদমই না, কারণ আমি যদি সম্পূর্ণ সত্যিটা জেনে যাই তখন ওর সমস্যা না, আমাকে নেবে না। তখন আমি আমার শাশুড়ির সাথে কথা বললাম যে আম্মা দেখেন এরকম আমার তো এখানে থাকতে ভালো লাগে না, আর লোকজন কি মনে করবে, আমার বিয়ে হয়ে গেছে তারপর আমি বাবার বাড়ি থাকতেছি। তা বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি আসো। সেখান থেকে আমার আম্মু কী করলো, ওর কাছে টাকা নেই, তো কাজ করে না, বিয়ের 1 মাস হয়ে গেছে, 1 মাস যাবত আমাদের বাড়িতে কাজ কাম তো কিছু করে না। আমার আম্মু করতেও বলে না, যেহেতু নতুন জামাই তাকে তো আর কাজ করতে বলা যায় না। আমার আম্মু কী করলো, আমার নানার কাছ থেকে 20,000 টাকা নিয়ে আসলো। আসার পরে আমাকে দিল, দেওয়ার পরে বললো আচ্ছা ঠিক আছে তোরা এটা নিয়ে যা। যেহেতু কিছু দিতে পারি নাই, বিয়ের 1 মাস পরে চলে গেলাম শ্বশুর বাড়ি। যাওয়ার পরে কিসি বাড়ি আমি যাওয়ার পরে তখনই আমার মনে একটু সন্দেহ হয়েছে, আমাকে একদমই বাইরে বেরোতে দিত না। শ্বশুর বাড়িতে গিয়ে আপনি কি পেলেন, মানে শ্বশুর শাশুড়ি কাউকে পেলেন না? আমার শ্বশুর নেই, আমার শ্বশুর মারা গেছে আজকে 26 বছর। আচ্ছা, তো শাশুড়িকে পেলেন তো নিশ্চয়ই? হ্যাঁ, শাশুড়ি আছে আর আমার একটা ননদ আছে। তারপর ননদটা বিয়ে দেওয়া, তো আমার শাশুড়ি একাই থাকে বাড়িতে। সেখানে যাওয়ার পরে আমাকে একদম বাইরে বেরোতে দিচ্ছে না, আর আমি যে গোসল করব সে গোসলের পানিটা পর্যন্ত আমার ঘরে আইনে দিচ্ছে আমার শাশুড়ি। আমি তো মহা খুশি যে এরকম একটা শাশুড়ি পাইছি আমি, যে আমার গোসলের পানিটা পর্যন্ত আমার ঘরে এনে দিতেছে, আমার বাইরে যাইতে দেয় না। দেখ আমি ভাবছি হয়তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হয়তো সেই কারণে আমার শাশুড়ি চায় না যে পরপুরুষ আমাকে দেখো, এর জন্য পানিটা এনে দেয়, কিন্তু তাদের মনের ভিতর তো অন্য কিছু। সেটা আমরা সামনের দিকে যাই। তারপরে সেখান থেকে 3 মাস পার হয়ে যায়। যাওয়ার পর আমার একটা চাচা শ্বশুর ছিল, সে সবার ছোট ছিল, সে আমাকে খুব আদর করতো। নিজের বাবার কাছ থেকে আমি যতটুকু আদর না পাইছি তার কাছ থেকে ততটুকু আদর মনে হয় আমি পাইছি। কিন্তু বিয়ের 6 মাস পরে উনি মারা যায়। আমার সেই চাচা শ্বশুর মারা যাওয়ার পরে সেখান থেকেই আমার সংসারে আগুন লেগে গেল। কারণ আমার ওই চাচারা উনি খুব ভয় পেত আমার হাজব্যান্ড, যার কারণে মানে কোনো কিছু করতে গেলে ভাবতো, অন্তত 50 বার ভাবতো। তো উনি মারা যাওয়ার পরে, উনি যেদিন মারা গেছে সেদিন রাত্রেও আমি তো জানি না, আমাকে বলতেছে কি দেখো আমার বাড়ির যত দায়িত্ব আমার চাচার উপরে ছিল, যেহেতু সে মারা গেছে এখন কিন্তু সব দায়িত্বটা আমার, তো আমার যদি রাত্রে ফিরতে দাঁড়িয়ে তুমি কখনো আমাকে জিজ্ঞেস করবে না যে তুমি কোথায় গেছিলা। এটা মানে আপনার হাজবেন্ড আপনাকে বলেছিল? আমাকে বলে। আর আমি এতটুকু বিশ্বাস ওকে আমি করতাম, আমি যদি চোখের সামনে দেখতাম যে ওটা কিছু করতেছে, তারপরেও যদি বলতো যে না আমি এটা করি নাই, তাও আমি বিশ্বাস করে নিতাম।
আমি এতটা বিশ্বাস ওকে আমি করতাম। সেখান থেকে ও যেদিন ওর চাচা মারা যায় ওদিন ও সারা রাত্র বাড়ি ফিরল না। ও তখন জোর আসলে আমি তো জানি না। সকালবেলা বাড়ি ফিরলো, আমি ও যেহেতু আমাকে বলছে সন্ধ্যার দিকে যে তুমি আমাকে জিজ্ঞেস করবে না, আমি জিজ্ঞেসও করিনি। আর আমিও খুব কান্নাকাটি করতেছি যে আমাকে এত ভালোবাসতো, সে হঠাৎ করে মারা গেল। তা আমি আর ওকে জিজ্ঞেস করিনি। পরপর 3-4 দিন এরকম ও বাড়ি আসতেছে না। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম কি এমন কাজ তোমার সারা রাত্র? আমার চাচা শ্বশুর তো এরকম সারা রাত্র বাড়ি পাহারা দিত না, তুমি তো রাত্র পর্যন্ত কি করো? আমাকে বললো মেয়ে মানুষের মতো থাকো, তোমার এত শক্তি দরকার আছে? বললাম আচ্ছা ঠিক আছে। সে কাজ করতেছে না কিছু না, সারা রাত্র ওরকম জুয়ো খেলে দিনের বেলা এসে ঘুমাইতেছে। এভাবে কি সংসার চলে? আমি বললাম কি দেখো, এখন হয়তো আমি একা আছি, ভবিষ্যতে আমাদের একটা বেবি আসবে, তখন তার তো ভবিষ্যৎ আছে। তোমার জীবন নিয়ে তুমি না ভাবতে পারো, কিন্তু আমার তো লাইফে অনেক কিছু করার বাকি। তুমি আগে বলছো যে লেখাপড়া করাবা, সেটাও করালে না। তারপরে এখন যতক্ষণ আমাদের একটা বাচ্চা কাচ্চা হবে তাকেও কি আমি এরকম মূর্খ বানাবো? তাকে কি লেখাপড়া করা লাগবে না? তাকে মানুষ করা লাগবে না? বলতেছে অবশ্যই। সে সেদিন কি করলো, 4টা টাচফোন নিয়ে আসছে। আর ও যদি খেলাধুলো করতো, মানে খুব এক্সপার্ট ছিল খেলাধুলায়, 4টা টাচফোন নিতে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি 4টা টাচফোন কোথায় পেয়েছো? তো বলতেছে যে আমার একটা বন্ধু টাকা নেই, আমার কাছে বন্ধক রাখছে। তোমার নিজের কাছে টাকা নেই, তুমি আর একজনের তো বন্ধক রাখছো, আমি বুঝতে পারতেছি না। ও হঠাৎ করে অনেক বাজার নিয়ে আসলো বাসায়। আমি তো অবাক হয়ে গেছি, কি ব্যাপার, কোথায় পেলো এত টাকা? সেখান থেকে আমার মনে একটু সন্দেহ আসলো। তারপরে ওর একটা বন্ধু আছে, ওর কাছে ও ঘুমাই গেছে, ওর ফোন দিয়ে আমি ওর কাছে কল করলাম যে আচ্ছা ও এত রাত্র পর্যন্ত কী করে, আপনি তো সবসময় ওর সাথে থাকেন, সত্যি কথা বলেন তো আমাকে। তো বললো কি ভাবি আমি আপনাকে একটা কথা বলি যে জীবনে স্বামীকে এত বিশ্বাস করবেন না। বলতেছি কেন? তা বলতেছে ও সারা রাত্র কী করে আপনি জানেন? বলতেছে না আমি তো জানি। কে বলছে আপনাকে এটা? ওটা ওর বন্ধু বলতেছে আমাকে। আচ্ছা, ওর বন্ধুকে আপনি আগে থেকেই চিনতেন? হ্যাঁ, ওর বন্ধু অনেকবার আসছেও আমাদের বাড়িতে। ওকে, সো ওর বন্ধুই আপনাকে কথাগুলো বলছে? হ্যাঁ, বন্ধু আমাকে কথাগুলো বলতেছে যে ভাবি আমি যে কথাগুলো আপনাকে বলতেছি এটা ওকে বলবেন না, তাহলে কিন্তু আমার সাথে ঝগড়া লাগাই দেবে। বললাম যে ঠিক আছে আমি বলবো না, আপনি বলেন। তো বলতেছে ও এরকম সারা রাত্র জুয়ো খেলে বেড়ায় আর মারামারি করে এর সাথে ওর সাথে। আমি তো আপনাকে বলি না, কারণ আপনি যেহেতু নতুন বিয়ে হয়েছে আপনাদের, বললে হয়তো সংসারে সমস্যা হইতে পারে, এর জন্য আমি বলি না। তারপরে একদিন রাত্র এরকম সারা রাত্র আমি কি অসুস্থ, আমার প্রচণ্ড মাথা ব্যথা আর জ্বর। আমি ওকে বললাম কি আমাকে কিছু ওষুধ এনে দিয়ে যাও, আমার খুব ক্লান্ত লাগতেছে শরীরটা। ও যে গেল আর আসলো না। তো সেখান থেকে সারা রাত্র অসুস্থ। আর ও কী করতো, যখন বাইরে বের হইতো বাইরে থেকে রুম তালা মেরে রেখে যেত। আমি যখন প্রথম দিন জানার পরে আমি যখন ওর সাথে ঝগড়া লাগানোর পরে ও আমাকে আমার যে গায়ের ওড়না ছিল ওটা খুলে আমার হাত বাঁধে, আমার পাও বাঁধার পরে আমার মুখটাও বেঁধে বাইরে থেকে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যায়। তো পরপর 2-3 দিন আমার একটা দেবর আছে, ও আমাকে এসে অনেক ছোট, আমাকে 2-3 দিন ডাকছে, কিন্তু দরজা তো বন্ধ আর আমার মুখও তো বন্ধ। আমি কিভাবে ডাক দেবো? আর আমি কাউকে বলিও নাই, কথাটা আমি কাউকে বলিও নাই, বললে তো মানে ওর মার শুরু হয়ে যাবে, এর জন্য আমি বলি নাই। তারপরে 2-3 দিন ওরকম ডাকছে। আপনাকে বেঁধে যেত, আসতো কখন? আসতো সকালে। তো আপনি এই সময়টা কি করতেন? ওরকম অবস্থা আমি ঘুমিয়ে যেতাম, আমি কান্না করতে করতে ওরকম অবস্থায় আমি ঘুম পড়ে যেতাম। আর সকালবেলা এসেও খুলে দিত। সকালবেলা আসে যখন খুলতো তখন আপনি কিছু বলতেন না? কি বলবো, বললে তোমার তো হয়তো কিছু বলতাম না। ওরা মাকেও বলতেন না? কাউকে না। আর আমার এমনও কোনো দিন গেছে যে দীর্ঘ 1 সপ্তাহ আমি না খেয়ে থাকছি, তাও আমি আমাকে কখনো বলি নাই। আচ্ছা, আমরা একটু ধারাবাহিকভাবে সামনের দিকে যাই। তারপরে কি হলো? তারপরে সেখান থেকে হাত পায়েরভাবে বেঁধে রেখে যেত। একবার আমার দেবর জিজ্ঞেস করতেছে যে ভাবি তোমাকে রাত্রে যখন আমি ডাকি, মানে ওরা প্রায় যদি কিছু রান্না করতো আমাকে দিয়ে যেত, তোমাকে ডাকি তুমি সারা দাও না কেন? বলি কি আমি ঘুমিয়ে গেছি। তারপর ও একদিন টের পাইছে কান্নাকাটি করতেছি, সেদিন আমাকে ও করে না, ওরভাবে বেঁধে রেখে যায় না, এমনি মারছিল। মারার পর বাড়ি থেকে তালা মারা ঠিকই ছিল। তারপরে আমার দেবরের কাছে একটা চাবি ছিল, ওর এই চাবিটা আবার আমাদের তালা খুলতো। তালাটা খোলার পরে ও আমাকে নিয়ে ওর আব্বুর কাছে যায়। তখন ওর আব্বু মারা যায় নাই, ওর আব্বুর কাছে যায়। যাওয়ার পরে করছে, বলল কি যে কি ব্যাপার, আজকে শুনলাম ঘরে অনেক ডাকাডাকি কান্নাকাটি, কি হয়েছে তোমার? আমি বললাম কি এরকম আপনার ছেলে এরকম করতেছে। বলার পরে সে আমাকে বললো কি, মানে আমি কিন্তু আর একটা চাচার কথা বলতেছি এখানে, আমার যে বড় চাচা ওনার কথা বলতেছি।
সে বলতেছে, তার কাছে বলার পরে সে বলতেছে যে এরকম করতেছে, তা তুমি আমাকে জানাওনি কেন? বলতেছে এমনিতেই জানাইনি, চাই না, আমি নিজেই শাসন করতে চাই ওকে, দেখি কি হয়, তারপরে যদি না শুনে তখন আপনাদেরকে আমি জানাবো। সেরকম চিন্তা নিয়েছিলাম আমি। তারপরের দিন আমার চাচা, ওর যে চাচা, আমি ওকে চাচা বলে ডাকতাম, ওকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে কিরে তুই এরকম করতেছিস কেন? ওখান থেকে ওকে পেয়ে গেছে কেন আমি বললাম, আমি তো নিজের ইচ্ছায় বলি নাই, সে আমাকে ডেকে নিয়ে গেছে, তারপরে আমি বলছি। না, ওর চাচা তো মারা গিয়েছে, আপনি একটু আগে যেটা বললেন। না, ওর বড় চাচার কথা বলতেছি আমি, ওটা তো ওর ছোট চাচা ছিল। ওকে। সেখানে ওকে কেন আমি বললাম, আমার সেই চাচা শ্বশুরকে কেন আমি বললাম, ও সেখান থেকে তারপর আমার চাচা শ্বশুর বলল যে এখন ওকে ঘরে নিয়ে যাবে, ওর গায়ে যদি নেক্সট টাইম কখনো একটা ফুলের টোকাও পড়ে তাহলে তোকে বাড়ি থেকে বের করে দেবো। আমার চাচা শ্বশুর এটা বললো। সে ডাইরেক্ট তার সামনে বলে আসতেছে ওকে আমি এখন মারবো, যদি কিছু করতে পারেন করেন। আমাকে এই বলে হাত ধরে টেনে রুমের ভিতরে নিয়ে যেয়ে আমাকে আবারও মারে। কেন আমি বললাম। তারপরে সেখান থেকে আমার চাচা শ্বশুর বলল বাড়ি বসে এরকম করবা, পরের মেয়ে যদি কিছু একটা হয়ে যায় তখন আমরা মামলা খাবো, এটা হবে না, বাড়ি থেকে বের হয়ে যাও, দুজনেই বের হয়ে যাও। ঠিক আছে, বেরোয় চলে আসলাম। আর আমারও ইচ্ছা ছিল যে মানে বাড়ি থেকে আমি বেরোয় চলে আসবো, যেহেতু যদি বন্ধু বান্ধবের সাথে থাকে তাহলে আরও বেশি খারাপ হয়ে যাবে, এখান থাকলে আমি ওকে ভালো বানাতে পারবো না। আমি চলে আসি, আমার বাবার বাড়ি চলে আসি। আসার পরে আমার আম্মু সব ওই নিজের মুখেই বলছে সব কিছু, যে এরকম এরকম হয়েছে। বাড়ি থেকে বের হয়ে কোথায় আসছেন? আমার বাবার বাড়ি আসছে। বাবার বাড়িতে? হ্যাঁ। সেখান থেকে যখন আমার আম্মু সব কিছু জানতে পারে এরকম এরকম, তখন আমার আম্মু বলতেছে এরকম একটা কাজ করলাম, আমার একটা মাত্র মেয়ে, আমি কি করলাম এটা? তখন আমার আম্মু বললো যে মানে আমাকে ওখান থেকে ডিভোর্স করাবে। আমি বললাম আম্মু দেখো, বিয়েটা কিন্তু তোমাদের ইচ্ছে হয়েছিল, আমার ইচ্ছে হয় না, কিন্তু আমি এটা পারবো না যে তোমাদের ইচ্ছা মতো সব কিছু করবো, এটা হবে না। তোমাদের ইচ্ছা মতো বিয়ে করছি, আবার তোমাদের ইচ্ছা মতো ডিভোর্স করবো, এরপরে আমার আবার বিয়ে হবে, সে তো এর থেকেও খারাপ হতে পারে। তখন আমি কি করবো আম্মু? তখন আপনার লেখাপড়া কি বন্ধ? হ্যাঁ, লেখাপড়া বন্ধ। ওকে। তারপরে সেখান থেকে আমার আম্মু তো আমাকে ওখানে দেবেই না, একদম ডিভোর্স করাই দেবে। ওকে বলতেছে তুমি চলে যাও। ও চলে আসে, আসার পরে সেখান থেকে ওকে বলার পরে ও চলে আসে। না, আমি তো খুব কান্নাকাটি করতেছি, যেহেতু আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, তারপর আমার প্রথম স্বামী। এমনিতেই তো আমার তখন আবেগী বয়স, তখন তো মনে করেন একটা ছেলে যদি পাশে থাকে তখন আবেগে এমনিতেই ভালোবাসা এসে যায় তার প্রতি। তো আমি মানে খুব লাভ করতাম ওকে আমি। তারপরে আমি খুব কান্নাকাটি করতেছি, খাচ্ছি না, কিছু না। আমার আম্মু বলতে দেখ এরকম যদি করিস তাহলে তো তোর নিজের শরীর তো থাকবে না, তুই তো মারা যাবে, এরকম কেন করতেছিস? আমি বলছি আম্মু তুমি যদি সত্যি আমাকে চাও বাঁচাইতে তাহলে আমাকে ওর কাছে দিয়ে আসো। বলতেছে এটা আমি কখনোই পারবো না, আমি একবার তোমার জীবন নষ্ট করছি, কিন্তু দ্বিতীয়বার আবার আমি তোমার জীবনটা নষ্ট করতে পারবো না। সেখান থেকে আমি কি করলাম, আমার আম্মুর ইসের জন্য, ডাক্তার দেখানোর জন্য আমার আম্মু কিছু টাকা নিয়ে আসে আমার নানার কাছ থেকে। আমি সেই টাকাটা মানে নর্মালি যেটা বলি চুরি বলতে পারি, চুরি করে আমি আমার কাছে নিয়ে আসি। আসার পরে রাত্র 8টার সময় আমি বাসা থেকে বের হয়ে যাই, বের হয়ে আমি পালাই ওর কাছে চলে আসি। ও কোথায় ছিল তখন? ও তখন ঢাকায় ছিল। ঢাকায় ও কি করছিল? ও ঢাকায় কিছু করতেছিল না, ঢাকায় ওটা মামা আছে। মানে ও চাচ্ছিল আপনি পালিয়ে চলে আসেন ওখান থেকে? হ্যাঁ, ও চাচ্ছিল সেটাই। আর ওর সাথে আমার কথা হতো, রেগুলারলি কথা হতো। যখন সবাই ঘুমিয়ে যেত তখন আমি রাত্রেবেলা ওকে ফোন করতাম, ওর সাথে আমার কথা হতো। তো ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? ওর সাথে আমার সাথে যখন ওর বিয়ে হয়েছিল তখন ওর বয়স ছিল 21 বছর। ও তো পিচ্ছি, ও তো কিছু বোঝে না। আর ওর যখন প্রথম ম্যারেজ হয় তখন ওর বয়স ছিল আপনার 17 বছর। মানে ও এর আগেও বিয়ে করেছে? হ্যাঁ, আর আমি বললাম না, এর আগেও বিয়ে করছিল। এগুলো আপনি আরো পরে যে জানতে পেরেছেন? পরে যে না, ওটা আমি বিয়ের যে 6 মাস পরেই আমি জানতে পারছি। এটা আপনার ফ্যামিলি জানে যখন আপনাকে আলাদা করে রেখেছে? না, তখনও জানেন আপনার? তখন আমি বলি না, আমি বললে তো জানতো। ও আচ্ছা, বলেন না, আপনি লুকিয়ে গেছেন? আমি লুকিয়ে গেছি। দ্য থিং ইজ দ্যাট ওর মনের মধ্যে একটা ইমোশন জেগেছে, যেটা ও একটু আগে বলছিল যে আমার জীবনের প্রথম কারোর প্রতি ভালো লাগা। তো সামহাও ও চেয়েছে নিজের জায়গাটা থেকে যে এই ভালো লাগা, যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, সুতরাং ওকে যে কোনোভাবেই হোক নিজের জায়গাটায় আপন করে রাখা, সেভ করা অন্য জায়গাটা থেকে। না, ও কখনোই, ওর মনের ভিতরে কখনোই আমার জন্য ভালোবাসা ছিল না। সেটা তো ওর আচরণ থেকে বুঝতে পারছি। আমরা ভবিষ্যতে কি হয়েছে সেটা ধারাবাহিকভাবে সামনে তখন দেখে যাই। ও আমার সাথে এরকম চলছে যে আমি বুঝছি যে এরকম একটা ছেলে আমার লাইফে আমি পাবো না, যে এতটা ভালোবাসে আমাকে। আচ্ছা, আমি শুধুমাত্র ওর এইসব যে অপকর্ম এইসব দিকটা আমি কখনোই ভাবি নাই। আমি ভাবছি শুধু ওর ভালোবাসাটা, আর কিছুই না। আমি ঢাকায় চলে আসলাম। আসার পরে ওর একটা মামা আছে ওখানে, উনি একটা চাকরি ঠিক করে আমার জন্য আর ওর জন্য। কিন্তু আমার বয়স অল্প, সেখানে আমাকে চাকরিতে অ্যাকসেপ্ট করে না। ও একটা চাকরি করার পরে আমিও কিছুদিন পরে
একটা চাকরি নিয়ে। তারপর ও 1 মাস চাকরি করার পরেও চাকরি করা বন্ধ করে দিল বাসায়। তারপর আমি তো চাকরি নিলাম। ও যে 1 মাসের বেতনটা পাইছে, পাওয়ার পরে সে টাকাটা নিয়ে ও বাড়ি চলে গেছে, আমাকে ওখানে একা রেখে। কোথায় ছিলেন আপনি তখন ঢাকাতে? আমি তখন ঢাকা নারায়ণগঞ্জে ছিলাম। নারায়ণগঞ্জে ছিলেন? নারায়ণগঞ্জে আপনাকে নিয়ে বাসা ভাড়া নিয়েছিল সে? হ্যাঁ, বাসা ভাড়া নিয়েছিল। আর আমি যেহেতু জীবন গল্প বলতেছি, সব কিছুই বলি, তখন আমি একটা গার্মেন্টসে চাকরি করি। জি। সেখানে গার্মেন্টসে আমি প্রথম মাসের বেতন তখনও পাইনি, আমার চাকরির বয়স কেবল 15 দিন। সেখান থেকে ও তো 1 মাস হয়ে গেছে চাকরির বয়স, আর বাসা ভাড়াও তো দেওয়া হয় নাই, আর টুকিটাকি কিছু ধারও হয়েছে, প্রায় 10,000 টাকার মতো ধার। ও বেতনটা পায়ে বাড়ি চলে গেছে না বলে, ফোনটাও অফ, আর আমার ফোনটাও নিয়ে গেছে। এবার আমি কি করব? সেখানে বেতন পাই নাই, ও বেতন পেয়ে চলে গেছে, বাসা ভাড়া 1 মাসের, টুকিটাকি দেনা। ইচ্ছা ছিল দুজনেই বেতন পাবো, বেতন পেয়ে সব দেনা ধারগুলো শোধ করে দেবো। এখন আমার তো আমি কি করব ভাবি পারতেছি না। তখন আমি আম্মুর কাছে কল করলাম যে আম্মু, তোমার জামাই অনেক অসুস্থ, টাকা নেই, তুমি কিছু টাকা পাঠাও। আম্মুর কাছ থেকে 10,000 টাকা নিলাম, আর না মানে আম্মু নিজেই আসলো ঢাকায়, আসে দেখতেছে যে নেই। তখন আম্মু বললো কি যে তুই এত মিথ্যা কথা কেন বলতেছিস আমার সাথে? আমি কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, সেই মানুষ আমি ওর জন্য অনেক মিথ্যা বলছি আমার ফ্যামিলিতে, অনেক। আম্মু এসে দেখার পরে বলতেছে কি, তুই এরকম একটা মিথ্যা কথা আমার সাথে বলতে পারলি যে ও করলো এটা আর তুই বললি আরেকটা। তখন আমার আম্মু ওখান থেকে সবার ধার শোধ করে আমাকে ওখান থেকে নিয়ে আসে। নিয়ে আসার পরে বাড়ি আমাকে আটকায় দেয়, একদম ফুল আটকায় দেয়। আমার পাশে মনে করেন বডিগার্ড হিসেবে প্রত্যেক সময় 3-4 জন লোক আসে, কেউ না কেউ আসে আমার পাশে, আমাকে বডিগার্ড হিসেবে পাহারা দিচ্ছে তারা। তখন আমি কিভাবে যাব? আমার তো কি কষ্ট হচ্ছে সেটা তো আমি বুঝতেছি, যে আমার বুকের ভিতরটা কীরকম ফিল হচ্ছে। তো সেখান থেকে আমাকে আটকানো তো হইলই, প্লাস আমাকে জোর করে ডিভোর্স করানো হবে। কাজী আমার বাসায় চলে আসছে। ওকে। আমি বললাম কি, আপনি কি মামলা খাইতে চান? আমি কাজীকে বললাম, আপনি কি মামলা খাইতে চান? বলতেছে কেন? বলছে আমি ডিভোর্স করবো না, আপনি জোর করে ডিভোর্স করেছেন, আমি কিন্তু আপনার নামে মামলা করে দেবো। তো কাজী ভয় পেয়ে গেছে, কাজী বলতেছে আমি ডিভোর্স করাতে পারবো না। কাজী চলে গেল। যাওয়ার পর সেখান থেকে আমি আবারও পালায় চলে গেলাম। আমি পালালাম কখন? তখন ফজরের আজান দিছে। ফজরের আজানের সময় আমি বাসা থেকে বের হয়ে গেছি। আমি নামাজ পড়ার দিয়ে আমি উজু করতে বের হয়েছি, সেখান থেকে আমি বের হয়ে গেছি। বের হয়ে আমার শহরে যেতে আপনার প্রায় 1 ঘন্টা সময় লাগে, গ্রামের দিকে তো বাড়ি। সেখান থেকে আমি গাড়ি থেকে নেমে ওকে কল করলাম যে আমার কাছে টাকা নেই, তুমি টাকা পাঠাও, আমি আসবো। তো বলতেছে আমার পক্ষে টাকা পাঠানো সম্ভব না। আমি কি করলাম, আমার বিয়ের সময় যে নাকফুল দেওয়া হয়েছিল আমাকে, নাকের ফুল, ওরা আমি বিক্রি করে দিলাম শহরে গিয়ে। বিক্রি করে সেখান থেকে আমার 700 টাকা আসলো। আমি সেই টাকাটা দিয়ে ওর বাড়ি চলে গেলাম। যাওয়ার পরে সে তো আমাকে মাইনে নিচ্ছে না। কেন তুমি আমার মাইনে নেবে না? বিয়ের 1 বছর পরের কথা বলতেছি আমি। সে আমাকে মানবে না। তুই কী অন্যায় করছি আমি, তুমি কেন আমাকে মানবা না? আমি কি অন্য কারোর সাথে রিলেশন করছি বা কারোর সাথে বেগে গেছি, তারপরে 6 মাস পরে তোমার সাথে আসছি? কেন তুমি আমাকে এরকম করতেছ আমার সাথে? সে বলতেছে ঠিক আছে, একটা শর্তে আমি তোমাকে রাখতে পারি, আমি কোনো কাজ করতে পারবো না, তুমি আমাকে চাকরি করে খাওয়াবো। ঠিক আছে। তো সেখান থেকে আমি যশোরে চলে গেলাম। সেখানে আমার একটা ফুফু শাশুড়ি আছে। যশোরে কি ওকে সাথে নিয়ে গেলেন? হ্যাঁ, ও আমাকে নিয়ে গেছে আমার ফুফু শাশুড়ির কাছে। ওকে। আর ওনার মেয়ের নিজস্ব পার্লারের আছে, বিজনেস আছে। সেখানে আমাকে 3 মাস ট্রেনিং করানোর পরে আমি মোটামুটি কাজ সব কিছুই শিখি। শেখার পরে ওখানে আমার চাকরিও হয়ে যায়। তখন আমার বেতন ছিল 16,000 টাকা। আর আমি বেতনের যত টাকা পাইতাম, বেতন পাওয়ার সাথেও নেই, মানে ও আমার সাথে থাকতো না, কিন্তু যেদিন আমি বেতন পাইতাম ওদিন চলে আসতো, সব টাকা নিয়ে যেত। হাত খরচের টাকা রেখে সব টাকা নিয়ে যেত। নিয়ে ও বলতো কি যে আমার মানে আমাদের বাড়ি তো এমনি ও বলতেছে যে আমার 2তলা বিল্ডিং করার ইচ্ছা, তো এই টাকাটা নিয়ে আমি ব্যাংকে রাখতেছি। আসলে কোনো কিছুই করতো না, ও টাকাগুলো শুধু ফাও নষ্ট করতো। আর মেয়েদের সাথে মনে করেন আসার পরেও ফোন অফ করে রাখ, ফোনের উপরে ফোন আসতেই থাকতো মেয়েদের ফোন। তারপরে সেখান থেকে টাকা নিয়ে গেল। 2-3 মাস এরকম চাকরি করার পরে এরকম টাকা নিয়েই যাচ্ছে। আমি বলতেছি কি আমি বাড়ি যাব, তুমি কোথায় টাকা রাখতেছো আমি এটা দেখবো। সে আমাকে বাড়ি নেবে না। তখন একটা মেয়ের সাথে ওর রিলেশন চলতেছে। সেই মেয়েটাই মানে জানতো যে ওর বউ আছে, তারপরে আমার বাড়ি কোথায়, সব কিছুই জানতো। তারপরেও মেয়েটা ওর সাথে রিলেশন চলতেছে। আর সে মেয়েটারও আগে বিয়ে হয়েছিল, যেরকম ও ছিল সেরকম সে মেয়েটা ছিল, দুজনই একরকম। ওর সাথে রিলেশন ছিল, তারপরে রিলেশন চলতেছে সেটা আমি জানি না। তারপরে একদিন ওই মেয়েটাকে নিয়ে আমি তো অফিসে, আমার ফুপু শ্বশুরের বাসায়ও আসে। আর আমার যে দুপুরের লাঞ্চ, আমার ওই যে বাসায় যে কাজের
বুয়া, উনি নিয়ে যেত। আমি বাসায় আসতাম না দুপুরে, উনি নিয়ে যেত। তো দুপুরের সময় ও যখন আসে, আমাকে ওই কাজের বুয়া বলে কি যে আমি ওকে খালা বলে ডাকতাম। তো বলতেছে, উনি আমাকে একদম মেয়ের মতোই দেখতো। তো বলতেছে, আম্মু তোকে একটা কথা বলবো, তুই কাউকে বলবি না, আর আমার নামটাও বলবি না। বলতে আচ্ছা ঠিক আছে বলবো না। কি, আমি বুঝতে পারিনি যে এই কথাটা বলবে। আমি ভাবছি হয়তো আমার ফুপু শাশুড়ি একটু মানে রাগী মানুষ, তো অনেক সময় মানে গালাগালি করে, আমি ভাবছি সেরকম কিছুটা বলবে। তো বলতেছে, আচ্ছা আপনি বলেন, আমি কাউকে বলবো না। তো বলতেছে কি যে জামাই এটা মেয়েকে নিয়ে এরকম এরকম বাসায় আসছে, মেয়েটাকে তুই চিনিস? তো আমি ভাবছি হয়তো আমার ননদ হইতে পারে। আমি বলছি দেখতে কেমন? তো উদাহরণ দেওয়ার পরে আমি দেখছি যে না, আমার ননদ তো এরকম না। তখন আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যেয়ে দেখবো, বাসায় যেহেতু আসছে আমি বাসায় যেয়ে দেখবো। তা বলতেছে, নর্মালি যদি তোর ননদ হইতো তাহলে তো এরকম বসার কথা না। সে মেয়েটা ওর পাশে যে বসতেছে, ওর হাতে হাত রাখতেছে, হেসে হেসে কথা বলতেছে, একসাথে সেলফি তুলতেছে। আমি বলতেছি আচ্ছা আমি বাসায় যেয়ে দেখবো, তুমি বাসায় যাও। তারপরে আমি 5টার সময় ছুটি নিয়ে আমি ওখান থেকে যাই। তারপরে বাসায় যেয়ে ওদেরকে আমি পাই না, ওরা ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে আমি সেদিন তো পাই না। তারপর আমি কান্না করতেছি। তখন আমার মনের ভিতরে কেরম একটা সন্দেহ জাগছে যে হঠাৎ করে আমার সাথে দেখা না করে চলে গেল, কোন মেয়েকে নিয়ে আসলো। আমি খুব কান্নাকাটি করতেছি, আর আমার চোখ একদম ফুলে গেছে কান্না করতে করতে। তখন আমার ফুপু শাশুড়ি বুঝতে পারছে যে হয়তো কিছুটা হয়েছে, আমাকে ডাকলো। ডাকার পর উনি আমাকে পারুল বলে ডাকতো, কারণ ওনার একটা মেয়ে ছিল, ওনার মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সেজন্য আমাকে নিজের মেয়েই মনে করতো। তো ওনার মেয়েটার নাম ছিল পারুল, আমাকে পারুল বলে ডাকতো উনি। তো বলছে, পারুল তোর কি হয়েছে? আমি বলছি কিছুই হয় নাই। তো বলতেছে, কান্নাকাটি কেন করতেছিস? আমি বলতেছি কি আপনি সব কিছুই জানেন, তাও নাটক কেন করতেছেন? তো বলতেছে, কেন আমি কী করছি, কিসের নাটক করলাম আমি? বললাম, আপনার বাসায় যেটা মেয়েকে নিয়ে আসছিল সে মেয়েটা কে? আমার ফুপু সব কিছু জানে, আর ওই যে জিনিসটা ওটাই আমার ফুপু শাশুড়ির হাত ছিল। তারপরে প্রথমত বুঝতে পারিনি, তারপরে মানে নিজের ভিতর থেকে চিন্তা ভাবনা করে দেখলাম যে সে যেহেতু জানবে না, তাহলে এরকম একটা কাণ্ড কীভাবে ঘটলো? তার বাসায় মেয়েটাকে নিয়ে আসলো, ওর ইচ্ছা ছিল যে আমাকে প্রথমত দেওয়ার ইচ্ছা ছিল না, ওখানে যেখানে আমাকে বিক্রি করা হয়েছে দেওয়ার ইচ্ছা ছিল না। ওর ইচ্ছা ছিল যে মানে ওই মেয়েটাকে ও দেবে ওখানে। তো ওই মেয়েটা রাজি হয় না। মেয়েটা বললো কি, ওকে একটা শর্ত দিল যে আমি যাইতে পারি ওই জায়গায়, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি যাবো। তারপরে সেখানে ওই মেয়েটাকে নকল রেজিস্ট্রি করে ও বিয়ে করে। এবার সেখান থেকে ওই মেয়েটাকে নকল রেজিস্ট্রি করে বিয়ে করে। বিয়ে করার পরে আমি যখন জানতে পারি যে ওর সাথে বিয়ে হয়ে গেছে, তখন আমি ওখান থেকে বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পরে দেখতেছি ওরা দুজনই বাড়ি। জিজ্ঞেস করলাম কি ব্যাপারে, মেয়েটা কে? আমাকে সেখান থেকে বাড়ি একদম ঢুকতেই দিল না, মানে রুমের ভিতরে ঢুকতেই দিল না। মেয়েটা তো রুমের ভিতরে, ও তো জানে যে বউ আছে। বাড়ি মানে আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। ও তো কোনো অ্যাকশন নিচ্ছে না, কিন্তু আমি তো পুরো একদম মনে করেন একটা মেয়ের কখনোই চাইবে না যে তার স্বামীর লাইফে অন্যটা মেয়ে আসুক। আমি তো অনেক রাগারাগি করতেছি, চিল্লাপাল্লা করতেছি। ও সেখান থেকে আমাকে নিয়ে গেল একটা হোটেলে। তারপরে সে হোটেলটা আমার একটা আত্মীয়, সেই হোটেলে নিয়ে যেয়ে আমাকে বললো, দেখো এরকম এরকম একটা মেয়েকে ওকে আমি বিয়ে করিনি, ওর সাথে আমার নকল রেজিস্ট্রি, ওর সাথে আমার ঘর সংসার করার ইচ্ছা না, ওকে আমি ছেড়ে দেবো। বলি, কেন তুমি এরকম করলো? তুমি তো আমার সাথে এরকম করতে পারবে, কেন করলো? মেয়েটা জীবনটা কেন তুমি নষ্ট করলা? তা বলতেছে, ওর বাবা মার অনেক টাকা পয়সা আছে, তো মানে আমাকে লোভ দেখাচ্ছে, ও টাকার লোভ দেখাচ্ছে। ওর বাবা মার অনেক টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা নিয়ে আমি ওকে ছেড়ে দেবো। আমি বলছি এটা কখনোই হবে না। আমি একটা যেরকম আমার মনে যেরকম কষ্ট হয়, আমার স্বামীর জীবনে অন্য কেউ আসলে ঠিক ওরও সেরকম কষ্ট, আমি এটা মানবো না। তারপরে সেখানে ওই মেয়ের যে নানি, ওই মেয়েটার নানি কল করছে ফোনে। আমি ফোনটা রিসিভ করি। আমি বললাম, কি মেয়ে যে বিয়ে দিছেন জানেন যে ছেলে কী করে? বলতেছে, হ্যাঁ জানি। ছেলে কী করে? বলতেছে, ছেলে তো রোলার মেশিন চালায়। বলতেছি, সম্পূর্ণ ভুল, ও কোনো কাজ করে না। বলতেছে, তুমি কে বলতেছো? আমি বলছি, আমি ওর বউ। বউ মানে? বউ মানে আপনি জানেন না যে ওর আগে আরও একটা বউ আছে? তো বলতেছে, না তো। ও তো বলছে যে আমি আগে বিয়ে করছিলাম, তার সাথে ডিভোর্স হয়ে গেছে। যে ডিভোর্স হয়ে গেছে তাহলে ও আমার সাথে কেন এখন? তারপরে বললো কি, আচ্ছা এই করছে, আমরা থানায় মামলা করব, তুমি থানায় আসো। আমি বলতেছি, মামলা করার দরকার হলে আপনারা করেন, ভুল আপনারা করছেন, মামলাটা আপনারাই করবেন, আমি করব না। আপনারা কী করবেন আপনারা নিজেরা ডিসিশন নেন, এর ব্যাপারে আমি কিছু বলবো না আপনাদের। তো আমি তো সেখান থেকে আমাকে বললো কি, তুমি যেখানে আছো সেখানে যাও, ও মেয়েটাকে আমি কিছুদিনের ভিতরে ছেড়ে দিয়ে আমি তোমার কাছে আসতেছি। আপনি তখন যশোরে? আমি তখন যশোরে না, তখন আমাকে খুলনা একটা হোটেলে নিয়ে যায়।
খুলনায়। যশোর খুলনা তো পাশাপাশি জেলা। কত কত এই কথাগুলো হচ্ছে কোথায়? খুলনায় বসে? হ্যাঁ, খুলনায় বসে একটা হোটেলের ভিতরে হচ্ছে। তো আপনাকে যেতে বলছে কোথায়? যেতে বলছে আমার যেখানে চাকরি করি ওখানে আমাকে। সেটা তো যশোরে? হ্যাঁ, যশোরে। ওকে। ওখান থেকে আমি যশোরে চলে যাই। চলে যাওয়ার পরে মানে যেটা বললাম আমি বিশ্বাস করলাম আবারও। ওখান থেকে যশোরে চলে যাই, যাওয়ার পরে ও মেয়েটাকে নিয়ে আবার ওই বাসায় আসে। ওই বাসা বলতে? আমার ওই যে ফুপুর বাসায় আবার আসে। আপনার আপন ফুপু? না, ফুপু শাশুড়ি। ফুপু শাশুড়ি, ওকে। ওনার বাসায় আবারও আসে। আসার পরে আমি সেদিন যখন আমি খবর পাই, ওই খালা আমাকে কল করে, যখনই আমি খবর পাই আমি সাথে সাথে অফিস থেকে বেরিয়ে চলে আসি। আমি আমার ম্যাডামকেও বলি না যে আমি যাচ্ছি, সেখান থেকে আমি সাথে সাথে বেরিয়ে চলে আসি। আসার পরে ও আমার আসার আধা ঘন্টা আগে বের হয়ে গেছে। যাওয়ার পরে আমি কল করছি ওকে, কি ব্যাপার তুমি নাকি আজকে আসছিলে, তুমি চলে গেছো কেন? তো বলতেছে আমি কালকে আসবো। তো পরের দিন আসলো। আসার পরে রাত্রবেলা আমি ওর সাথে কথা বলতেছি না, কিছু না, ঝগড়া লাগাই দিতেছি। তো তখন ও রাগ করে চলে যাবে, থাকবে না। বলতেছে তোমার এই মেজাজ দেখার জন্য আমি আসি নাই। এখানে আমার তো রাগ করাটা স্বাভাবিক, যেখানে আমার স্বামীর সাথে আমার থাকার কথা। আমি চাকরি করতেছি এক জায়গায়, আমার স্বামী আর এক জায়গায় থাকতেছে, তার সাথে অন্য একটা মেয়ে। বুঝতেছি না, মানে আমার অ্যাকশন নেওয়ার কথা, সে জায়গায় উল্টো আমার সাথে রাগ দেখাইতেছে। আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। বুঝি যাও, আমি রাগের মাথায় বলতেছি যাও। তো আমার ফুফু শাশুড়ি তাকে ধরে রাখার পরে রাত্রবেলা ওর সাথে আমার কথা চলতেছে যে কেন তুমি এরকম আমার সাথে করলা, এরকম মেয়েটাকে নিয়ে তুমি ঠিকই সংসার করছো, তুমি যেহেতু তাকে রাখবা না তাহলে তাকে তুমি বাড়ি নিয়ে গেলা কেন? আমার বাড়ি জায়গা হচ্ছে না, আর তুমি তারা নিয়ে বাড়ি রাখতেছো, কীভাবে রাখতেছো? তো তখনও করলো কি, ওর মা ফোন দিল, ওই মেয়েটার মা ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি ফোনটা যে রিসিভ করতে গেছি, ফোনটা আমাকে দিচ্ছে না। আমি জোর করে হাত থেকে ওর ফোনটা নিয়ে গেছি। নেওয়ার পরে আমাকে মার শুরু করে দিয়েছে। মারার পরে ও আমার মাথায় মারে একটা দিয়ে, আপনার যে স্ট্রে থাকে না, সিগারেট খাওয়ার পরে যেটা ফালানো হয়, হ্যাঁ স্ট্রে, ওটা দিয়ে আমার মাথার মধ্যে মারার পরে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে আমার মাথা দিয়ে প্রায় রক্ত বের হয়ে যায়, মানে অল্প কিছু ফেটে যায়। আমি ওখানে সেন্সার হয়ে যাই। প্রায় ঘন্টাখানিক পরে আমার সেন্স আসার পর দেখতেছি ওই মেয়েটার সাথে কথা বলতেছে ফোনে। তখনও কথা বলতেছে যে আমার ওয়াইফ এদিকে অজ্ঞান, সেদিকে ওর কোনো খেয়াল নেই, ও সে মেয়েটার সাথে কথা বলতেছে। আমি তখন ওকে দরজা খুলে দিলাম, দারোয়ানকে ডাকলাম, ডাকার পরে আমি বললাম তুমি এখন বের হয়ে যাও। তখন রাত্র 3টা। সেখান থেকে বের হয়ে গেল। যাওয়ার পরে 4-5 দিন পরে আবার আসলো। আসার পরে আমাকে বলতেছে কি যে, আমাকে শারমিন বলে ডাকে, শারমিন আমি যা করছি আসলে আমার আসলে অন্যায় হয়েছে। তো ও ওখান থেকে মানে ওই মেয়েটা যাবে না। আমাকে বললো কি তোমাকে নিয়ে আমি এক জায়গায় বেড়াতে যাব। আমি ওকে আবারও কিন্তু ক্ষমা করে দিলাম, এত অন্যায় করার পরেও। মানে আপনি মেনে নিলেন যে ওই বউ থাকা অবস্থায় আপনি থাকবেন না? তাহলে অবশ্যই মেয়েটা নেই। মেয়েটা কোথায় গেছে? চলে গেছে। ও মেয়েটা চলে গেছে? তারপরে হ্যাঁ, ও বলছে যে মেয়েটা চলে গেছে, আসলে যায় না, মেয়েটা ওর বাড়িতে। ওকে। তারপরে আমাকে বলো তোমাকে নিয়ে আমি এক জায়গায় বেড়াতে যাব। বলছে আচ্ছা ঠিক আছে চলো। তো বলতেছে কালকে তুমি ছুটি নেবা। বলছে আচ্ছা। তারপরে আমি আমার ফুফু শাশুড়ির কাছ থেকে কিছু টাকা নিলাম। নেওয়ার পরে ও আমাকে নিয়ে, মানে আমার লাইফে ফার্স্ট আমি ওই জায়গাটা যখন দেখি, আমাকে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে সব মেয়েরা। সেখান থেকে আমি দেখার পরে আমি বলতেছি কী ব্যাপার, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? তা বলতেছে কি এটা একটা হোটেল মেয়েদের, এখানে শুধু মেয়েরাই থাকে, এখানে কোনো ছেলেরা থাকে না। আমি বলতেছি ছেলেরা থাকে না তো তুমি ঢুকলা কীভাবে এখানে? তা বলতেছে তুমি বুঝবো না, এখানে একটা মেয়ের সাথে আমার সাথে এটা কথা হয়েছে, একটা মেয়ের সাথে আমার সাথে বন্ধুত্ব, ওর সাথে আমি দেখা করতে আসছি এখানে। বলতে দেখা করতে আসছো তো আমাকে নিয়ে আসছো কেন? তা বলতেছে তুমি চলো, তোমাকে দেখতে চাইছে। বলতে আচ্ছা ঠিক আছে চলো। আর ওখানে মনে করেন আমি হয়তো কথাটা বললে দর্শক কিছু মনে করতে পারে, ওখানে নোংরা নোংরা ড্রেস পরা হয়। তো আমি ওগুলো দেখে আমার খুব খারাপ লাগতেছে। আমি বলতেছি আমি ভিতরে যাবো না, তোমার যদি দেখা করার দরকার হয় তুমি যাও, আমি এখানে নিচে দাঁড়াইতেছি, তুমি যেয়ে দেখা করে চলে আসো। তো বলতেছে না তোমার যাওয়াই লাগবে। আমাকে নিয়ে দোতলায় গেল, ওরা দোতলা সিস্টেম, দোতলায় গেল। যাওয়ার পর একটা রুমের ভিতরে ঢুকানো হলো। ও রুমটা ভিতর থেকে বন্ধ করে দিল। কে বন্ধ করলো? আমার হাজব্যান্ড ভিতর থেকে বন্ধ করে দিল, আমার সাথেই ও ভিতর থেকে বন্ধ করে দিল। সেখানে কিছুক্ষণ কথাবার্তা আমার সাথে বলার পরে বলতেছে তুমি এখানে বসো, ও তো আবার সিগারেট খায়। তো বলতেছে তুমি এখানে বসো, আমি একটু সিগারেট খেয়ে আসি, নিচের থেকে নিয়ে আসি, এটা বলে চলে গেল। ঘন্টার পর আমার ফোনটা নিয়ে গেছে, যাতে আমি কারোর সাথে যোগাযোগ করতে না পারি। ঘন্টার পর ঘন্টা কাটে গেল, তার কোনো খবর নাই, কি ব্যাপার। তারপর আমি ওখানে একটা খাট ছিল, শুধু খাটই ছিল, রুমের ভিতর শুধু খাট, আর কিছু ছিল না তখন। তারপরে আমি ওখানে ঘুমিয়ে যাই। ঘুমানোর পরে তখন আমি রাত্রে খাইও না, আর রাত্রে আমার রুমে কেউ আসেও না ওখানে।
তারপর সকাল হয়ে যায়, সকাল হওয়ার পর আমি বুঝতে পারিনি যে সকাল হয়েছে। আমি ঘুমাই যাওয়ার পরে এবার সকালবেলা একটা মেয়ে আসলো, আমার জন্য নাস্তা নিয়ে আসছে। আমি বলতেছি কি, আচ্ছা আমার হাজব্যান্ড কোথায় বলতে পারেন? বলতেছে আপনার হাজব্যান্ড কে? আমি বলতেছি আমার হাজব্যান্ড কি মানে আমার সাথে যে আসছে উনি আমার হাজব্যান্ড? তো বলতেছে তা তো জানি না, আপনি ম্যাডামের কাছে জিজ্ঞেস করে নেন। তারপরে আমি সকালে নাস্তা করলাম। আমি বলতেছি কি ব্যাপার কিন্তু আমাকে আপনার হাজবেন্ডের কাছে ফোন ছিল না? হ্যাঁ ওর কাছে তো ফোন ছিল। আপনার কাছে ফোন ছিল না? আমার ফোনটা তো নিয়ে গেল। নিয়ে গেছে? বললাম না যে আমার ফোনটা নিয়ে গেছে যাতে আমি কারোর সাথে যোগাযোগ করতে না পারি। এবার তো আপনি ওই যে কোনো কারো কাছ থেকে ফোন নিয়ে তোর নম্বরে ফোন দিতে কিভাবে দেবো? আমি তো রুমের ভিতরে আটকানো, আর ওখান থেকে তো আমার কল ওকে করার বাইরে কোনো থেকে চেষ্টা আটকে নেই। দিয়ে গেছে? হ্যাঁ বাইরে থেকে আমাকে তালা মেরে রেখে গেছে। আর আমি প্রায় এক সপ্তাহের মতো কিন্তু বাইরে থেকে আপনাকে যখন তালা মারলো তখন আপনি বললেন না তুমি আমাকে তালা মারতেছো কেন? না ও সেটা আমি তো বুঝতে পারি নাই যে ও বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে গেছে। বা এখানে কি কি ফাংশন হবে আপনি আগে থেকে জানতেন আমি না? তো জানি না, আমি কিভাবে বুঝবো? আমার মনের ভিতরে যদি সেরকম কোনো সন্দেহ থাকতো তাইলে তো আমি বুঝতে পারতাম যে ও আমাকে আটকে রেখে যাচ্ছে বা ও আমাকে ছেড়ে এখানে রেখে ও কোথাও চলে যেতেছে, তাহলে তো আমি ওকে বাধা দিতাম। তো ওটা তো মানে লক সিস্টেম, তো ভিতর থেকে ও ওই করে বাইরে থেকে তালা মেরে রেখে গেছে। ওই লক করে দিয়ে তারপরে উপরে চিকল লাগে তারপর তালা মারছে। কিন্তু আগে যে লক করে তালা মারছে সেটা আমি জানি না, তো বাড়ি থেকেও তালা মারা। তো আমি নাস্তা করার পরে তার 2-3 ঘন্টা পরে একটা মহিলা আসলো, এসে আমাকে বলতেছে, আমার নাম জিজ্ঞেস করলো। তারপরে আমি বলতেছি কি, আমি তাকেও জিজ্ঞেস করতেছি, আমি তো পাগল হয়ে গেছি পুরো, কি ব্যাপার কোথায় গেল? বলতেছে আচ্ছা আমার হাজব্যান্ড কোথায়? তা বলতেছে হাজব্যান্ডকে কি বাঁচাইতে চাও? আমি বলছি কেন? বলতেছে তোমার হাজব্যান্ড আমার কাছে আছে। যে আপনার কাছে আছে তো ভালো কথা। তা বলতেছে আমাকে বলল যে ওটা একটা পতিতালয়। আমি তখন জানতে পারলাম যে ওটা একটা পতিতালয়। আমাকে বলল তোমার দেহ ব্যবসা করতে হবে এখানে। ওই মহিলাই সরাসরি বলল? সরাসরি আমাকে বলতেছে ওই মহিলা। আমি বলতেছি কীরকম কথা বলতেছেন? আমি আসছি এটা, আমি জানি এটা একটা হোটেল, এখানে মেয়েরা থাকে, তো দেহ ব্যবসা করবো মানে? তা বলতেছে তোমার হাজব্যান্ড আমার কাছে বন্দি আছে, যদি তোমার হাজব্যান্ডকে বাঁচাইতে চাও তখন বাধ্যতামূলক তোমার এটা করতেই হবে। তারপরে উনি একটা ছুরি বের করলো আমার ব্যাগ থেকে আমার সামনে। ওরা আমার সামনে ধরার পরে বলতেছে যদি তুমি না রাজি হও তাহলে তোমাকেও মেরে ফেলা হবে, তোমার হাজব্যান্ডকেও মেরে ফেলা হবে। কিন্তু আমার হাজব্যান্ড তো ঠিক ঘুরে বেড়াচ্ছে, আমি তো ওখানে বলি, মানে ওকে যেরকম শিখিয়ে দিয়ে গেছে মহিলাকে আমাকে সেভাবেই বলতেছে। তো আমি ভয় পেয়ে যাই, আর আমি চিন্তা করি আমি মারা যাই, কিন্তু আমার হাজব্যান্ডের তো আমি খুব ভালোবাসি, আমি ওর মৃত্যুটা আমি মেনে নিতে পারবো না। তখন আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আমি রাজি হই ওখানে ভয়তে। তো ওটা তো আপনার হয় লাইসেন্স প্রাপ্ত, লাইসেন্স না হলে ওটা হয় না। সেখানে আমাকে থানায় নিয়ে যাওয়া হয় ওখানে, আর আমাকে শিখিয়ে দিছে যে যদি কেউ বলে জিজ্ঞেস করে তুমি কি ভয়ে ছুটে করতেছো এসব, বা কেউ কি তোমার ভয় দেখাইছে বা কিসের জন্য করতেছো, যদি জিজ্ঞেস করে তো সম্পূর্ণ তুমি একটা কথাই বলবা যে আমাকে কেউ জোর করে না, আমার দারিদ্রিক সমস্যার কারণে আমি এসব করতে রাজি হয়েছি। এটা আপনাকে শিখিয়ে দেওয়া হয়? এটা আমাকে শিখিয়ে দেওয়া হয়। তো আমার মনের ভিতরে তো ভয়, যেহেতু আমি যদি একলা থাকতাম তাইলে হয়তো আমি স্যারের সাথে বলতে পারতাম যে স্যার না আমাকে ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমার হাজব্যান্ড ওনাদের কাছে জিম্মায় আছে, ওনাদের কাছে বন্দি, সে ভয়তে আমি বলতেছি না। তো স্যার আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বয়স তো একদম কম, তো এই কম বয়সে কেন তুমি এসব করতে চাইছিস? আমি বলতেছি আমার সমস্যা আছে ফ্যামিলিগত, আমার মানে থানায় গেছেন আপনি? হ্যাঁ থানায় আমি তখন। ওকে। উনি আমাকে সব কিছু জিজ্ঞেস করলো, তারপর আমাকে একটা পেপারে সাইন করানো হয় যাতে আমি পরে কোনো ঝামেলা না করতে পারি। মানে আমি স্বইচ্ছায় এসব করতেছি, আমাকে একটা পেপারে সাইন করানো হয়, আর ওখানে আমার ছবি টবি সব কিছু তুলে রাখা হয়। ফাইন, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার কাছ থেকে কোনো সার্টিফিকেট চাওয়া হয়েছিল, বয়সের কোনো সার্টিফিকেট? হ্যাঁ বলছিল যে তোমার বয়স কত, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি বলবে তোমার বয়সে বর্তমান বয়স 20 বছর। আমি বলছি 20 বছর বয়স। তো উনি ধরো সেরকম একটা সার্টিফিকেট বলছিল, সার্টিফিকেট আছে? আমি বলতেছি যে হ্যাঁ সার্টিফিকেট তো আছে, সেটা তো বাসায়। তো উনি আমাকে কাছে দেখতে চায় না, বলে না যে তোমার সার্টিফিকেট আমাকে দেখাও, সেটা আমাকে বলে না। আমি মুখে বলছি যে আমার বয়স 20 বছর, ওই পর্যন্তই এনাফ। তারপরে সেখান থেকে আমাকে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে তার পরের দিন, মানে কথাটা বলতে আমার কিছু একটা সংকোচ বোধ হচ্ছে, আপনি আপনার মতো করে বলেন, কোনো সমস্যা নেই। সেখান থেকে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে ওয়াশরুম তো ভিতরেই, গোসল করি। গোসল করার পর একটা ছেলে আসে আমার রুমে। তখন আমাকে একটা মেয়ে বলে যায় খবরদার ছেলের সাথে যেন কোনো রকম খারাপ আচরণ না হয়। তো ছেলেটা খুবই ভদ্র, আমি সারা জীবনের জন্য দোয়া করবো যাতে ওকে আল্লাহ মানে সাফল্য যেটা চাইছিল, ওর জীবনের সমস্ত কাহিনী আমাকে বলছিল। তো ও একটা মেয়ের সাথে এরকম রিলেশন করছিল। ছেলেটা আসার পরে কি হয়েছে? ছেলেটা আসার পরে আমাকে তখন ও রুম ভিতর থেকে বন্ধ করে দেয়। তখন আমি বুঝতে পারছি যে কেন আসছে একটা ছেলে এটা মেয়ের রুমে কেন আসে।
আমি বললাম কি, আমি ওর পা জড়িয়ে ধরলাম যে দেখেন ভাই, আপনি আমার ভাই, আমার তো ভাই নেই, আপনি আমার ভাই। এখানে আমি ইচ্ছাকৃতভাবে আসিনি, এরকম এরকম আমার হাজব্যান্ডকে আটকে রাখা হয়েছে। আর ওর ওখানে যে যা কিছু হয় ও সব কিছু জানে, যে ওর ভিতরে আসলে কী হয়। আর আরও তো মেয়েরা আছে, তো সে তাদের কাছ থেকে হয়তো ও শুনছে যে কীরকম কী এখানে সিস্টেম। আমি সমস্ত কিছু বললাম যে এরকম আমার হাজব্যান্ডে আটকাই রাখছে, আমাকে এরকম ভয় দেখাইছে। ও বলতেছে কি, তোমার হাজব্যান্ড এখন কোথায় সেটা তুমি জানো? আমি বলতেছি আমি জানি যে হাজব্যান্ড ওদের কাছে এখনও বন্দি আছে। তা বলতেছে সেরকম কিছুই না, এখানের সিস্টেম হচ্ছে তোমার মেয়েদের এখানে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয়। তখন আমার বিশ্বাসই হইতেছে না, এরকম আমার হাজব্যান্ড করতে পারে না, এতটা খারাপও হইতে পারে না। ও তখন বলতেছে কি, আচ্ছা ওর কাছে ফোন ছিল, বলতেছে তোমার হাজব্যান্ড যেহেতু বন্ধু তাহলে তো ওর ফোনটা অফ থাকার কথা, তাই না? বলতেছে হ্যাঁ। তো বলতেছে তুমি আমার ফোনটা দিয়ে 1 মিনিট ওকে কল করো। তো আমি বললাম আমি কথা বললে তো আমি বুঝতে পারবো না, আপনি কথা বলেন। তো ফোনটা দেওয়ার পরে ওই মেয়েটা ধরছে ওর ফোনটা, মানে যাকে সে বিয়ে করেছে, যাকে সে বিয়ে করছে সেই মেয়েটা ধরছে। ধরার পরে বলতেছে কি, আপনি কে? বলতেছে আপনি কে মানে? আমি তো যার ফোন আমি তার ওয়াইফ। তখন আমি বুঝতে পারলাম যে ছেলেটা যা বলছে সম্পূর্ণ সত্যি। তখন আমি বুঝতে পারলাম। তো আমি বললাম কি যে ভাই দেখেন, আমি যদি আপনার বোন হতাম আপনি কি এটা মেনে নিতে পারতেন? তো বলতেছে না, কখনোই না। বলতেছে আপনার দুটো পায়ে ধরে আপনি আমাকে কিছু করেন না। তখন ছেলেটা আমার করুণা দেখেও ছেলেটা নিজেই কেঁদে ফেলছে। ছেলেটা বলল কি, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কিছু করতেছি না, কিন্তু এরপর নেক্সট টাইম যে আসবে সে তো তোমাকে ছেড়ে দেবে না, কারণ এখানে টাকার বিনিময়ে এসব কাজ করা হয়, টাকা দিয়ে তো কেউ তোমাকে ছেড়ে দেবে না। তো তুমি যদি চেষ্টা করো, আমার মনে হয় তুমি চেষ্টা করলে এখান থেকে বের হতে পারবা। ছেলেটা আমাকে বলে, বলতেছে যে করছে, আমি নেক্সট টাইম যদি আমি কখনো আসি তোমার জন্য আমি সাহায্য করার করব। ও বলতেছে যে আমি একটা মামলা করব, যে তোমার ফ্রেন্ড হিসাবে, আমি তোমার ক্লাস ফ্রেন্ড সেই হিসাবে আমি তোমার জন্য একটা মামলা শিট নিয়ে আসবে, ওখানে আমার সইটা শুধু থাকবে আর সম্পূর্ণ কিছু ওই লিখে নিয়ে আসবে যেটা লেখার। আমি বলতেছি সেটা তো হবে না, কারণ ওখানে আমার সই নেওয়া হয়েছে যাতে আমি কোনো কিছু না করতে পারি। হ্যাঁ, পুলিশ ফাঁড়িতে। তো বলতেছে তাহলে কী করবা, দেখো কী করতে পারো। ও তো চলে গেল। এবার আমি দরজাটা নিজেই বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমি খুঁজতেছি যে ছুরি বা অন্য কিছু যদি আমি পাই, আমি আত্মহত্যা করার চেষ্টা করতেছি। তো আমি খোঁজাখুঁজি করতেছি, খুঁজতে খুঁজতে উপরে যে সানসেটের পরে যে আপনার বক্স ছিল, বক্স আনছে আমার জন্য, ওই রুমে সব কিছু নিয়ে আসছে আমার জন্য, যেহেতু ওই রুমে আমি থাকবো, সব কিছু নিয়ে আসছে। তো বক্সের যে কার্টুনটার ভিতরে আপনার ইঁদুর মরা ওষুধ। আমি পাইয়ে তো মানুষ তো কষ্ট হয়, কিন্তু আমি পাই তো মহা খুশি। আমি ওটা পাওয়ার পরে অনেক অনেক খুশি আমি, যে আমি এখানে এসব করার থেকে কারে আমি ভালোবাসলাম, কার জন্য আমি রাজি হইলাম, যাকে বাঁচানোর জন্য আমি রাজি হইলাম সেই আমাকে দিয়ে এসব করাচ্ছে, আমি আর নিজের জীবনে আমি রাখতে চাই না। তো আমি পুরো প্যাকেট খেয়ে ফেলছি। ফেলার পরে দরজা খুলে দিলাম, আবার দেওয়ার পরে আবার আরেকটা ছেলে আসছে, এসে দেখতেছে আমার অবস্থা খুবই খারাপ, পুরো শরীর ঘেমে গেছে আর আমি কথা বলতে পারতেছি না। তো আমার যে ওখানে যে ওই যে মহিলাটা ওনাকে ডাক দিল, ডাক দেওয়ার পর উনি তো ভয় পেয়ে গেছে। তো এখানে যেহেতু আমার থেকে সই নেওয়া হয়েছে, তখন তো ওরা বুঝে যাবে যে আমাকে ভয় দেখানো হয়েছে, আমার থেকে সই নেওয়া হয়েছে যে আমি স্বেচ্ছায় সব করতেছি, তাহলে কেন আমি বিষ খেলাম, এখানে প্রশ্ন উঠবে না। তখন উনি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নেওয়ার পর আমাকে ওয়াশ করানো হলো, তারপরে ওখানে হসপিটালে আমাকে ভর্তি করলো। করার পরে মোটামুটি থানায় খবরটা চলে গেছে, থানার স্যার আমার কাছে আসলো। এসে তখন আমি পুরো অজ্ঞান, তখন আমার জ্ঞান আসে নাই। তো স্যার তখন আমাকে কিছু জিজ্ঞেস করতে পারে না, চলে গেছে। যাওয়ার পরে 1 সপ্তাহ পরে ওই যে আমার হাজব্যান্ড ও আসে, ওর কাছেও খবর চলে গেছে। ও আসে আমার তো অক্সিজেন লাগানো, তারপরে মুখে তো খাইতে পারি না, এনজি টিউবে খাই। তো আমার হাতটা ধরলো, তো সেরকম একটা কথাও বলতে পারি না। আমি ওকে দেখে কেঁদে ফেলছি আমি সব, যে কি আমি অ্যাকশন নিতেছি, কেন তুমি আসছো, আমার ডক্টর সবাই আমার সামনে, আমি ওখানে অ্যাকশন নিতেছি, তুমি কেন আসছো, তুমি এখান থেকে চলে যাও। আমি এক নজর ওকে দেখার পরে আমি চোখ বন্ধ করে ফেলছি, এতটা ঘৃণা আসছে আমার। আমি বললাম তুমি চলে যাও এখান থেকে, আমি তোমাকে দেখতে চাই না। তো সেখান থেকে ও বললো কি আমি চলে যাবো ঠিকই, কিন্তু তোমাকে সাথে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো, আবার আমাকে কোথাও বিক্রি করার ইচ্ছা আছে তোমার, কোথায় নিয়ে যাবো আবার? তো আমার হাতটা ধরলো, ধরার পরে বললো কি যে আমি আসলে বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো, তাহলে আমি এটা করতাম না কখনোই। আমাকে আমার কাছে মাপ চাইলো যে আমি আর কখনো এরকম করবো না, মেয়েটাকে আমি ছেড়ে দেবো, তুমি যেটা বলবো আমি সেটাই শুনবো। অনেক করুণা করার পরে আবারও আমি ওকে বিশ্বাস করলাম, এত কিছু করার পরেও
আবারও বিশ্বাস করলাম ওকে আমি। সেখান থেকে হসপিটাল থেকে আমার রিলিজ দেয় নাই তখনও, ডাক্তারে না বললে আমি সুস্থ না তখনও। নার্সরে উনি কিছু টাকা ঘুষ দেয়, দেওয়ার পরে আমার ওই যে এনজিটিউব পরানো, তারপরে আপনার অক্সিজেন লাগানো, হাতে ক্যানুলা করা, সব কিছু খুলে তারপরে সেখান থেকে নার্সরে কিছু টাকা ঘুষ দিয়ে ওখান থেকে আমাকে নিয়ে আসে ওগুলো খোলানোর জন্য। কিন্তু নার্স তো ডাক্তারের অনুমতি ছাড়া খুলতে পারবে না। উনি টাকা পাওয়ার পরে উনি খুলে দিল ওগুলো। নার্স ওগুলো খুলে দেওয়ার পরে আমি তখন হাঁটতেও পারি না ঠিক মতন, এতটাই ক্লান্ত আমি। আমাকে নিয়ে তখন সে ঢাকা, আমার একটা ফুপু আছে সেখানে আমাকে নিয়ে আসে, আমার আপন ফুপু, সেখানে আমাকে নিয়ে আসে। আর বাড়ি তো গেলে তো যদি এই সমস্ত কথা শোনে তাইলে তো মনে করেন ওরে তো মারবে, সাথে আমিও মার খাবো, যে এত কিছু তাও তারপরও কেন আমি মানিয়ে নিলাম। আমি বাড়ি গেলাম না, আমার সে ফুপুর কাছে গেলাম, যার পরে ওখানে আমি 1 মাস পর্যন্ত থাকলাম। থাকার পরে ও বললো কি, দেখো আমি তো কাপড় চোপড় কিছুই নিয়ে আসিনি, আমার কাপড় চোপড় তো সব কিছু বাড়িতে, তুমি এখানে থাকো, মানে আমাদের ওখানে চাকরি বাকরি নেওয়ার কথা, তো আমি সুস্থ হবো তারপরে চাকরি নেব। বললো আমি বাড়ি থেকে আমি কাপড়গুলো নিয়ে আসি আমার, এই বলেও বাড়ি চলে গেল। যাওয়ার পরে ও যেদিন যাবে তার পরের দিন আসার কথা, আসতেছে না। তারপরে আমি বললাম কি ব্যাপার, তোমার আসার কথা, তুমি কেন আসতেছো না? সে ওখান থেকে এসে চলে গেছে, সেই শ্বশুর বাড়ি চলে গেছে, যে সেই শ্বশুর বাড়ি চলে গেছে। ফোন করলে মাঝে মাঝে ওই মেয়েটা ধরে। তারপরে আমি বুঝতে পারলাম আস্তে আস্তে, অনেক কান্নাকাটি করছি, অনেক রিকোয়েস্ট করছি তুমি আমাকে নিয়ে যাও নিয়ে যাও। সেখান থেকে আমার আব্বু আম্মু যখন জানতে পারি আমি ওখানে, আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই যে মহিলা, ওই মহিলাকে নাম্বার দিয়ে দেয়, আমার আম্মুর নাম্বার দিয়ে দেয়। কিসের জন্য জানেন? যাতে আমি আমার বাড়িতেও জায়গা না পাই আর ওর কাছেও যাতে আমি না যেতে পারি। ও ওর বাড়িতে সম্পূর্ণ সবাইকে জানাই দিছে যে আমি এসব করি, আমি বিয়ের আগে এসব করতাম, ও জানতে পারছে, সেজন্য ও আমাকে ডিভোর্স দিতে চায়। আসলে তো কিছুই না সেরকম, ও নিজে করছে এগুলা। এটা বলার পরে আমার আম্মুর কাছে ওই মহিলাকে ফোন করার পরে ওই ফোনটা আমার আব্বু ধরার পরে ওই সম্পূর্ণ কথা উনি বানাই যা বলার সব বলছে, যে আপনার মেয়ে এতদিন শ্বশুরবাড়ি ছিল না, আমার এখানে ছিল, এসব করতো। আর এসব কথা শোনার পরে আমার আব্বু তো সবাইকে বলে দিল। মানে এই ফোনটা কে ধরেছে? আমার আব্বু, সদাব্বু। না, আমি আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার হতে চাই। ফোনটা কে করেছে, কাকে ফোনটা রিসিভ করেছে কে? ফোনটা করছে আমাকে যেখানে বিক্রি করে দেওয়া হয়েছিল, যে মহিলা ছিল উনি ফোন করছে। উনি ফোন নাম্বারটা নিছে আমার হাজবেন্ডের কাছ থেকে। কাকে করেছে ফোনটা? ফোনটা করছে আমার আম্মুর ফোনে, কিন্তু ফোনটা রিসিভ করছে আমার যে আব্বু। মানে তখন তো আপনার আম্মুর বিয়ে হয়েছে? হ্যাঁ, তখন আর একটা বিয়ে হয়েছে। ফোন করে ওই ভদ্র মহিলা, মানে হোটেলের যিনি ইনচার্জ ছিলেন ওইসব কাজের, ওই ভদ্র মহিলা ফোন করে আপনার মাকে বলেছে যে আপনার, আমার মাকে না, আমার সৎ যে আব্বু, মানে আলটিমেটলি আপনার মাকে ফোন করার জন্য বলেছিল, কিন্তু আপনার সৎ বাবা রিসিভ করেছে। সৎ বাবাকে বলেছে যে এই সব কাজ করেছে আপনার মেয়ে। ওকে। আর উনি যেগুলো বলছে এগুলো তো সম্পূর্ণ মিথ্যা কথা, রাইট? তারপর মানে উনি চায় যে আমার বাড়ির থেকে যদি আমাকে তাড়িয়ে দেওয়া হয় তখন আমার বাধ্যতামূলক ওখানে যেতে হবে, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। তখন আমার আব্বু ওটা শোনার পরে, আমি ওনাকে আব্বু বলেই ডাকতাম, ওটা শোনার পরে সে আমাকে মানে একদম ক্লিয়ারলি বলতেছে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। ফ্যামিলির সবাইকে জানাই দিল। এবার আমি কি করব, আমার মাথায় আসমান ভেঙে বসে দিয়ে এরকম একটা জিনিস আমার লাইফে ঘটলো। কোথায় আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে, অন্য মানুষের একটা মিথ্যা কথা শুনে আমার সাথে এরকম করলো। আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। মাও বললো বাড়ি থেকে বের হয়ে যেতে? আম্মুর তো কিছু করার নেই, ফ্যামিলির থেকে যেহেতু সবাই এরকম বলতেছে। কিছুই বললো না মা? আম্মু তো কান্নাকাটি করতেছে, আম্মু তো আমাকে আসতে দেবে না। তখন সে আব্বু বলতেছে তুমি যদি তোমার মেয়েকে না সরো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তা আম্মুকে আমি বললাম আম্মু এতদিন তো দূরে ছিলাম, থাকছিল না আমাদের ছাড়া, তো এতদিন যেরকম ফোনে কথা বলছি এখনও সেরকম, ঠিক সেরকম তোমার সাথে আমার ফোনেই কথা হবে, আমি এখানে থাকবো না। কারণ আমি যদি এখানে থাকি এই ব্যাপারটা গোটা এলাকায় জানাজানি হয়ে যাবে, আমি এটা চাই না। বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। বাড়ি থেকে বের হয়ে চলে আসে আমার যে ওই ফুপুর কাছে ছিলাম ঢাকায়, ওখানে আবার আসলাম। আসার পরে ওনার কাছে 15 দিন থাকার পরে ওখানে কোনো চাকরি বাকরি হইতেছে না, কারণ যেহেতু বাড়ি থেকে একদম বের হয়ে চলে আসছি, বাড়ি তো আর যাবো না, চাকরি বাকরি কিছু তো একটা করা লাগবে। ওখানে কোনো চাকরির ম্যানেজ হইতেছে না। তারপর আমার আম্মু কথা বললো, আমার যে আন্টি এখন বর্তমানে ঢাকায় আছে ওনার সাথে আমার আম্মু কথা বললো যে দেখ, আমি আম্মুকে সবই বলছি যে আম্মু যেটা তোমরা শুনছো সেটা সম্পূর্ণ মিথ্যা, তুমি আমার কাছ থেকে শোনো। আম্মু শোনার পরে আর আম্মু আমাকে অনেক বিশ্বাস করে, আর আমি আম্মুর সাথে কখনোই মিথ্যা কথা বলি না। ওই বিয়ে হওয়ার পরে যেটা বলছি, কিন্তু এখন আর বলি না। তাও তো বলছে হাজবেন্ডের জন্য। আম্মুকে বলার পর আম্মু বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো আম্মু সেখান থেকে আমার আন্টির সাথে কথা বলে, আন্টির সাথে কথা বলার পরে আন্টি বললো ঠিক আছে আমার কাছে আসো। ঈদের 3 মাস আগে বলতেছে ঠিক আছে আমার কাছে আসো তুমি। আসলাম, সেখানে আসার পরে ট্রেনিং করলাম। ওই যে আপনার এখন যে নার্সিং
ট্রেনিং জবটা করতেছি নার্সিংয়ে, সেখানে ট্রেনিং করলাম, করার পরে তারপরে আবার অসুস্থ হয়ে গেলাম। সেখানে অসুস্থ হওয়ার পরে প্রায় 2.5 মাস যাবৎ বসা, তারপরে কোনো চাকরি বাকরি হইতেছে না। আমার আপন ফুপুর বাসায় চলে আসলাম। সেখান থেকে আমার আম্মু কথা বলে আমার আন্টির সাথে, সেখানে 15 দিনের মতো থাকলাম। আমার আম্মু কথা বলে আমার আন্টির সাথে যে এরকম ওর সমস্যা, ওর জন্য একটা চাকরি দেখতো না। তো আন্টি বললো ঠিক আছে, ওকে আমার কাছে পাঠিয়ে দাও। তো আমার সে আন্টি তো থাকে নারায়ণগঞ্জে, ওই যে ফুপু, তাকে আমি আন্টি বলেই ডাকি। সেখান থেকে আমি আমার আপন যে খালা, তার কাছে চলে আসলাম। আসার পরে সেখানে একটা এই যে এখন যে চাকরিটা করতেছি সেখানে ট্রেনিং করি। ট্রেনিং করার পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পরে 2.5 মাস বসার পরে আমি ওকে একদিন কল দিই আমার আন্টির ফোন দিয়ে। ওকে, মানে আপনার হাজবেন্ড? আমার হাজব্যান্ডকে কল দেওয়ার পরে ও শুনলো যে আমি ঢাকায় আছি। তারপর আমি আবারও কেঁদে ফেলছি, ওর সাথে ফোনে কেঁদে ফেলছি। তো তখন আমাকে বলতেছে কি, ওই মেয়েটা এখন নেই, তুমি কি এখন আসবা? আমাকে আবারও যেতে বলতেছে যে তুমি কি আমার সাথে সিনেমা করতেছো? বলতেছে কেন, তুমি দীর্ঘ 6টা মাস যাবো তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখো নাই। ওই যে চলে গেছো, তারপরে কত কান্নাকাটি আমি করছি, তুমি আমাকে তো নিয়ে যাওই নেই, আর তুমি নিজেও আসো নাই, এখন আমাকে যেতে বলছো, তুমি কি আমার আবার জীবনটা নষ্ট করতে চাও? তারপরে মাঝে হয়েছে কি, আমি একটা দেখাই, কবিরাজ দেখাই, উনি আমাকে একটা মান্ডলি দেওয়ার পরে সেখান থেকে আমি একটু ওকে কিছুটা বলতে পারছি। এখন আমি বললাম কি, আমি তোমাকে ভুলে যেতে চাই, আমি চাই না যে জিনিসটা আমার জীবন থেকে চলে গেছে, যে অতীতটা চলে গেছে, সেই অতীতটা আবার আমার জীবনে ফিরে আসুক, আমি চাই না। তোমার যদি মনে চায় আমার সাথে, যদি বুঝো যে না শারমিন সত্যি আমাকে ভালোবাসতো, যদি আমার সাথে কথা বলতে মন চায়, মাঝে মাঝে তুমি শুধু আমার সাথে একটু কথা বলো, আমার একটাই রিকোয়েস্ট, আমি তোমার কাছে আর যাইতে চাই না। তো এখনও মাঝে মাঝে ও আমাকে কল করে বলে যে তুমি আসো। তো তারপরে সেখান থেকে কথা হওয়ার পরে আর একদিন আমি আবার ওকে কল করছি। কল করার পরে ওর যে বউ ধরছে, সেখান থেকে কত মিথ্যে কথা ও বলতেছে আমার সাথে এখনো পর্যন্ত। আবার ওর বউ ধরার পরে আমার সাথে কথা বলে। মোটামুটি মেয়েটা খুব ভদ্র, আমাকে আপু বলে ডাকে। সে আমাকে বললো যে আপু, আপনি যদি আসতে চান আপনি আসতে পারেন, আপনার সম্পূর্ণ কাহিনী আমি শুনছি বাড়িতে আসার পরে, আপনি যদি এখন আসতে চান তা আসতে পারেন। বললাম কি না, আমি আসবো না, যেহেতু তুমি একটা মেয়ে অনেক মনে আশা নিয়েই বিয়েটা করছো, তো ওর সাথে সংসারটা করার চেষ্টা করো। ওকে আমি বুঝে সুঝে বললাম যে এরকম চলো, কি পছন্দ করে কি পছন্দ করে না সব কিছু আমি ওকে শিখিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমাকে বলতেছে তুমি আসো। ও মেয়েটাও বলতেছে, ও বলতেছে, কিন্তু কিসের আশায় বলতেছে সেটা আমি জানি না, মানে হয়তো মনের ভিতর অন্য কিছু। মানে এটা হচ্ছে আপনার এখনকার অবস্থা? আমার ধারণা এখনকার অবস্থা এটা হচ্ছে আপনার। হ্যাঁ। বর্তমানে আপনি কি করেন? বর্তমানে এখন আমি একটা জব করতেছি, নার্সিং জব। নার্সিং বলতে এটা কি ধরনের নার্সিং? মানে হোম সার্ভিস? হ্যাঁ, এটা হোম সার্ভিস। আচ্ছা, তো সেটা হচ্ছে বিভিন্ন পেশেন্ট যাদেরকে বাসায় সেবা দিতে হয়, কোনো একটা কোম্পানির আন্ডারে থেকে আপনি এই কাজটা করছেন, সার্ভিসটা দিচ্ছেন, তাই কি? হ্যাঁ। ওকে। তো এখন আমি আরেকটা কথা জানাতে চাই যে আমার জীবনে যে ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা হয়তো কোনো মেয়ের জীবনে ঘটে নাই, আর যদি ঘটেও থাকে তাও খুব কম। না, এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটে। আপনি জীবন গল্প শোনেন প্রতিনিয়ত? অবশ্যই শুনি। এর থেকে ভয়াবহ ঘটনা বলতে কি করতে পারে? না, এর চেয়েও ভয়াবহ ভয়ঙ্করতম ঘটনা ঘটে, সেদিকে আমরা নাই বাজাই। কিন্তু আপনার জীবনে যেটা ঘটেছে সেটাই আপনার কাছে ভয়ঙ্কর, আমার জীবনে যেটা ঘটে সেটা আমার কাছে ভয়ঙ্কর। মানুষের ঘটনা মূল্যায়ন না করে আপনি আমাকে এটা বলেন, আপনার জীবনে আপনার হাজবেন্ড যেহেতু প্রথম মানুষ, সুতরাং বাছ বিচার করার কোনো সুযোগই আপনার জীবনে আসেনি। আপনি আরও যখন পরিণত বয়সে যাবেন, আরও যখন বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আপনার হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই সময়টা আপনার জন্য কতটা ভুল ছিল, কতটা রিস্কি ছিল, কতটা বোকামি ছিল, যেটা আপনি এই বয়সে বসে সেটা বুঝতে পারবেন না। কিন্তু আমার একটু জানতে ইচ্ছে করছে, শুধু একটু না, খুবই জানতে ইচ্ছে করছে যে আপনি গল্পটা কেন আজকে রেডিওতে লাখ লাখ মানুষের সামনে বললেন। ইউটিউবে আপনার এই গল্পটা যাচ্ছে খুব ছোট করে, লাখ লাখ মানুষ আপনাকে দেখছে, আপনি স্বেচ্ছায় নিজেকে দেখার অনুমতি দিয়েছেন, তো এগুলো আপনি কেন বলতে গেলেন? এটা আমি বললাম যে একটা ছেলে কতটা নিচে নামলে এরকম একটা জঘন্য কাজ করতে পারে সেটা জানানোর জন্য, যে একটা ছেলে কেন এরকম করে, একটা মেয়ের সাথে কেন করে, তার অন্যায় কি? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে সংসার করার জন্য, শুধু কি এটাই? শুধু এটাই? কিন্তু আমি তো অনেক কিছু দেখতে পাচ্ছি গল্পের মধ্যে, যে একটা মেয়ে কতটা বোকা হলে এতবার ভুল করার পরও একটা ছেলেকে, মানে এটা তো বোকামি না, এটা তো ভালোবাসা। এটা ভালোবাসা না, এটা বোকামি। আমি মনে করি এটা ভালোবাসা, এটা ভয়ঙ্করতম বোকামি। এর মাঝখানেও অনেক কিছু ঘটছে যেটা আমি বলতে চাই না। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আপনি শেষ পর্যন্ত ছেলেটাকে লাভ করেন, আপনি স্টিল তাকে লাভ করেন, এটা আপনি অস্বীকার করতে পারবেন? মোটেই না। আর আমি যতদিন পর্যন্ত বাঁচবো ততদিনও আমার মনের ভিতর থাকবে। এটা মিথ্যা কথা। মোটেই না। আপনি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন, যেটা আপনি এখন বিশ্বাস করতে পারবেন না, বাট দ্যাট উইল ইভেনচুয়ালি ট্রু আফটার দ্য এজ।
সেটা আপনার জীবনে সত্য। আমরা যখন কাউকে লাভ করি, হ্যাঁ আমি সরি যে আমি আপনাকে কষ্ট দিচ্ছি, কিন্তু এটাই সত্য। আমরা যখন কাউকে লাভ করি বা কাউকে যখন ভালোবেসে ফেলি, তখন ওই মানুষটা ছাড়া আমাদের জীবন চলবে না, এটাই আমরা মনে করি। বাট এটা যে চরমতম মিথ্যা কথা এবং এটা যে আসলে সত্য না, এটা আমি এখন মনে করতেছি, জীবনটা কারোর জন্য কখনো থেমে থাকে না। না আপনি যে বললেন না যে একটু আগে যে আপনি তাকে ভালোবাসাটা আমার মনের ভিতরে থাকবে, আমি সেটা বলছি। থাকবে না আপনার ভালোবাসা? অবশ্যই থাকবে, ডেফিনেটলি থাকবে না। কিভাবে থাকবে না বলেন? এবং এটার অ্যান্সার আপনি এখন আমাকে মনে করে নেন যে আমি যেটা বলছি সেটা মিথ্যা কথাই, কথা আপনি এটাই মনে করবেন। কিন্তু আপনি একটা সময় গিয়ে মনে করবেন যে না, আমি যেটা বলেছিলাম আজকের অনুষ্ঠানের ডকুমেন্টস থাকবে, তো আপনি দেখবেন আপনি যখন পরিণত বয়স, এই ইউটিউবে এটা থেকে যাবে, ইউটিউবে আপনি আরও 5 বছর পর 10 বছর পরে গিয়ে বলবেন যে কিবরিয়া ভাই এই কথাটা বলেছিল অনুষ্ঠানে এবং এটাই সত্য। আপনাকে আমি আরও 10 বছর পর ইনভাইট করবো এই অনুষ্ঠানে, আমি যদি করি আমি আপনাকে ইনভাইট করবো, এবং আমার যে কথাটা ছিল যে এটা থাকবে না, শুধু ঘেন্নাটুকু থাকবে, ভালোবাসা থাকবে না। এবং এই ফিলটাই থাকবে আজ থেকে 5 বছর পর 10 বছর পরে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার ওই পরিণত বয়সটা নাই, ম্যাচিউরিটিটা নাই। নইলে একটা মানুষ আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। একটা মানুষ, নারীর সতীত্ব যেটা, এটা আমাদের সমাজে মনে করা হয় একটা নারীর সতীত্ব না থাকলে আর কিছুই নাই। আমাদের সমাজ, আমাদের সামাজিকতা এটাই খুবই ভঙ্গুর একটা মানসিকতা, এবং সেই জায়গাটায় ফেলে দিয়েছে। আপনি যে ধরনের অর্থনৈতিক, আমি যদি আরও সহজ করে বলি, যেই ধরনের ক্লাস মেনটেন করেন বা যেই ধরনের আর্থিক অবস্থার মধ্যে বসবাস করেন, এটা আমরা ধরে নিই আমাদের একেবারে সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষ যারা দিনে দিন খাওয়ার মতো অবস্থা, এইরকম একটা পরিবারে আপনি বড় হয়েছেন, না আছে বাবার সাপোর্ট, না আছে মার সাপোর্ট, হ্যাঁ এরকম একটা অবস্থা। সেই রকম একটা অবস্থায় থেকে এরকম একটা আন্ডার এজ একটা মেয়ে একটা ছেলেকে লাভ করে বিয়ে করেছে, লাভ করে তো বিয়ে করেনি, একটাকে বিয়ে দেওয়া হয়েছে এবং বিয়ের পরে লাভ করেছে। তো এইটা 21 বছরের আপনার যে ছেলেটা, আপনি যদি যে কথা বলেছেন এখানে সেগুলো যদি সত্য হয়ে থাকে, আমি তার নাম পর্যন্ত জানতে চাইনি, আমি জানতে চাইও না, আপনি যা বলেছেন এখানে সেগুলো যদি সত্য হয়ে থাকে, 21 বছরের ছেলেটাকে এটা খুব ভালো করে বুঝতো এবং সেই ইকুয়েশনগুলো খুব ঠান্ডা মাথায় করেছে যে ওকে যদি আমি এই জায়গাটায় ফেলে দিই, আমাকে বলার কেউ নাই। দেখেন আমি একটা সহজ এক্সাম্পল দিই, আপনাকে এভাবে কেউ কখনো বলেছে কিনা। ও কিন্তু ভয় পায়। ওর চাচা, আপনার চাচা শ্বশুর যে কদিন বেঁচে ছিল, ছোট চাচা শ্বশুর, ও কিন্তু খারাপ ব্যবহার করেনি আপনার সঙ্গে। তার মানে ওর যদি কেউ গাইড করার থাকতো, ওকে যদি কেউ শাসন করার থাকতো, এবং আপনার ফ্যামিলিতে যদি এরকম গার্ডস থাকতো যে না আপনার বাবা ওর একদম মানে সহজ বাংলায় যেটা গ্রাম্য ভাষা যেটা বলে টুটি ছিঁড়ে ফেলবে, এরকম যদি কোনো অন্যায় হয় তার মেয়ের প্রতি, ও জীবনও আপনাকে নিয়ে এতটা সাহস করতো না। অবশ্যই, রাইট? সো যেদিন আপনার ওকে শাসন করার মানুষটা মারা গেছে, সেই রাতের থেকে কিন্তু ওর উলটপালট আচরণ শুরু হয়েছে। রাইট? তো এই জিনিসটাও খুব সুন্দর করে ইকুয়েশন করে করেছে, কোনটা যোগ করলে যোগ হবে, কোনটা বিয়োগ করলে বিয়োগ হবে। ওর একটা দিক ছিল কি, আমি যখন যতই আমি রাগারাগি করতাম না কেন, ও কোনো কথা বলতো না, একদম চুপচাপ থাকতো, কিন্তু খুব মানে ঠান্ডা মাথায় কাজ করতো। হ্যাঁ, আপনার কথাটা একদম রাইট। আমি এখন যেটা বলবো আরো অনেক কিছু বের হবে, রাইট? কিন্তু আমি আপনাকে মূলত, আপনি যে কথাটা বললেন না যে ছেলেদেরকে বিশ্বাস করার জায়গাটা, এটা আপনার বয়সের ফিল। এখানে আরো অনেকগুলো বিষয় আছে। আপনার ইমোশনের জায়গাটা থেকে আপনি এত কিছুর পরেও ওই ছেলেটাকে ভালোবাসেন, সেটা আপনার বয়সের কারণেই। আমি এটা বলতে চাচ্ছি, এটাও একটা ভয়ানক রকমের ভুল। লাভ জিনিসটা কি জানেন? লাভ জিনিসটা হচ্ছে উইথ রেসপেক্ট। লাভ জিনিসটা ওয়ান সাইডেড না, এটা একটা সময়ের প্রেক্ষাপটে হতে পারে। হ্যাঁ, আপনি কাউকে ভালোবাসলেন, ঠিক আছে, সে মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনি সারাটা জীবন তাকে পাগলের মতো ভালোবেসে যাবেন, আপনার জীবনে কেউ আসবে না। দ্যাট ক্যান বি লাইক একটা খুব অল্প সময়, খুব অল্প কিছু, হয়তো লাখে একজন মানুষ, কোটিতে একজন মানুষ, দে আর ডিফারেন্ট। অ্যান্ড এক্সেপশনের জায়গাটা কখনো এক্সাম্পল হতে পারে না। কিন্তু আমরা যারা মোস্ট কমন মানুষ, কমন পিপল যারা, তাদের লাইফে কিন্তু এই ঘটনাটা মানে কমার বেশি এরকম। আপনার লাইফে এখন পর্যন্ত ওকে রিপ্লেস করার মতো মানুষ আসেনি বলেই আপনার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে না, ওই মানুষটাই অসাধারণ মানুষ। কিন্তু যখন অন্য কেউ চলে আসবে যাকে ভালোবেসে ফেলবেন, তখন মনে হবে যে না, জীবনে অনেক বড় একটা ভুল। এখানে আমার একটা কথা, কিন্তু হয়তো আপনি এসেছে অনেক, কিন্তু আপনার মনে হয়তো ঘন্টা নাড়াতে পারেনি, আপনার মনের ঘন্টাটা বাজেনি, আপনি সেটা বলবেন। ঘন্টাটা কোনোদিন বাজবেও না। আর এই ঘটনা আমার সাথে ঘটার পরে আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না। হ্যাঁ, সেটা একটা অন্য অ্যাঙ্গেল, যে কাউকে আমি বিশ্বাস করি না সেটা একটা অন্য বিষয়। কিন্তু মনের ঘন্টাটা বাজবে না, সেটার পেছনের কারণ যদি ওই হয়ে থাকে যে না, ওকেই আমি ভালোবেসে যাব, তাহলে আমি সেটা বিশ্বাস করি না। দেখেন, আপনার জায়গাটা আপনার মতো, আমি রেসপেক্ট করি, কিন্তু আমি যেটা বলছি সেগুলো সবই অভিজ্ঞতার আলোকে, এই অনুষ্ঠান করার অভিজ্ঞতার আলোকে, নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে, সব কিছুর জায়গাটা থেকে আমি আপনাকে বলছি দিস ইজ নট ট্রু। বিকজ 16 বছরের জীবন কিছুই না একটা 60 বছরের জীবনের কাছে, কিছুই না। এখন আমি বলতেছি, এবং আপনার 60 বছরে গিয়ে, আপনার 50 বছরে গিয়ে জীবন গল্পটা এমন দাঁড়াবে যে 16 বছর নিয়ে আপনার বলার সময়ই নাই, এমনও হতে পারে। সেটাই, রাইট? সো আমি আপনাকে জাস্ট একটা জিনিসই বলবো যে 16 বছরের টিনেজ যারা আছো, লাভ আসুক বা যেটাই হোক না কেন, যে ঘটনার প্রেক্ষাপটে আসুক না কেন, ওই মানুষটার যদি তোমার প্রতি কেয়ারিংটা না থাকে,
ওই মানুষটার যদি তোমাকে নিয়ে ফিউচার প্ল্যান না থাকে, ওই মানুষটার যদি তোমার প্রতি রেসপেক্ট না থাকে, সম্মান বোধটুকু না থাকে, তাহলে তাকে নিয়ে বারবার ভালোবেসে যাও, কিন্তু তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখো না। তাকে নিয়ে অন্তত জীবনের সামনের দিকে স্টেপ নেওয়ার স্বপ্ন দেখো না। কারণ শুধু লাভ দিয়ে সংসার করা যায় না, শুধু প্রেম দিয়ে স্টেপ সামনের দিকে নেওয়া যায় না। কারণ ওই মানুষটাকে অন্যরকম মানুষ হতে হয়, সেখানে অনেক কিছুর হিসাব নিকাশ ব্যাপার থাকে। এই কথাগুলো এত বেশি কমন এবং এত বেশি আমি বলেছি জীবন গল্পে, আমি জানি না, মানে অনেকে হয়তো সুন্দর সুন্দর মুখস্থ হয়ে গেছে আমার এই কথাগুলো। তো আমি আপনাকে বলবো যে আপনি যেহেতু রাইট নাও একটা জব করেন, ইউ আর লাকি ইন দ্যাট সেন্স, কিন্তু লেখাপড়াটা কন্টিনিউ করাটা উচিত। আপনি কি কোথাও পড়ছেন? এখন আমি আবার লেখাপড়া শুরু করছি বলতে কি, মানে এটা তো আমার রেগুলারলি ক্লাস করা সম্ভব না। তো আমার যেহেতু চাকরি করতে হয়, আমি এখন উন্মুক্ত ভর্তি হয়েছি, প্রতি শুক্রবারে ক্লাস চলতেছে। আর এখন আমি যেটা চাই আমার দিক থেকে, যে আমার অতীত যেটা গেছে, অতীতই ওটা থাক, আমি চাই সামনের দিকে আগাতে। কারণ আমার ছোটোবেলা থেকে যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আমি আবার পূরণ করতে চাই। কি স্বপ্ন ছিল? আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি একটা পুলিশের চাকরি করব। বিউটিফুল। সেটা আমি আবার এগিয়ে যেতে চাই। আর মাঝখানে হয়তো 2টা বছরে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, সেগুলো আমি মনে রাখতে চাই না। আর এর পিছনে আমি একটা মানুষের সাপোর্ট পাইছি, আমি একটা কথা বলতে পারি, একটা মানুষের সাপোর্ট আমি সব সময়ের জন্য পাইছি। পৃথিবীতে যদি আপন বলতে কেউ থাকে, সে হচ্ছে মা। তাছাড়া কিন্তু আমি কারোর সাপোর্টই পাইনি। আর আমি আমার আম্মুকে বলি যে, আমার আম্মু যেহেতু এখন অন্যের ঘরে, আমার আম্মুকে বলি, আমি আম্মু সারা জীবন সুখে থাক, আমার খোঁজ নেওয়ার দরকার নেই, কিন্তু আমার আম্মু সারা জীবন সুখে থাক, আমি এটাই চাই। আমার আম্মু আমাকে অনেক অনেক সাপোর্ট করছে। আজকে এই যে এখন আবার কন্টিনিউ লেখাপড়াটা আবার চালাইতেছি। আপনি ওপেন ইউনিভার্সিটিতে পড়ছেন এখন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? হ্যাঁ। আচ্ছা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনি কি দেবেন? এসএসসি দেবেন? জি না, আমি তো এখন 9-এ ভর্তি হয়েছি। আবার 9-এ ভর্তি, ওখান থেকে তো এসএসসি দেবেন? হ্যাঁ, ওখান থেকে এসএসসি দেবেন, এবং পাশাপাশি আপনি একটা জবও করছেন মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারিতে। আপনার জবের ধরনটা আমি নাইবা এখানে এক্সপোজ করলাম, সেটা হয়তো আপনার কাজের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বাট ইটস আ ডিফারেন্ট কেস। এবং আমি মনে করি যে এত কিছুর পরেও একটা মেয়ে জব করছে, পাশাপাশি পড়াশোনা করছে এবং স্বপ্ন দেখছে, তার মানে ইউ আর লাকি। যে আপনি বললাম না একটু আগে যে আপনার চেয়েও কষ্টের জীবন গল্প থাকে কিনা, আপনার চেয়েও ভয়ঙ্করতম কষ্টের জীবন গল্প থাকে। এবং কেউ কেউ হয়তো এই স্টেজে এসে শেষ হয়ে যায়, কেউ কেউ হয়তো হোটেলের ওই শিকলটা খুলতে পারে না, সেখানেই সারাটা জীবন শেষ হয়ে যায়। হ্যাঁ, কেউ কেউ হয়তো ওই যে ইঁদুর মারা বিষ যেটা আপনি খেয়েছিলেন, ওখানেই হয়তো জীবনটা শেষ হয়ে যায়। সুতরাং আপনি লাকি যে অনেক অনেক দিক থেকে আপনি সার্ভাইভ করে সামনের দিকে এগিয়ে গেছেন, এবং আমি মনে করি আপনি যেটা স্বপ্ন দেখেন সেটা ভবিষ্যতে আপনার কাছে হয়তো আসবে। তবে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম জায়গা যেটা আপনার সঙ্গে এখনও স্টে করে, সেটা হচ্ছে আপনি এখনও, যদি আপনার কথা সত্যি হয় তাহলে আমি তাকে এভাবেই বলতে চাই, স্টুপিডটাকে আপনি এখন লাভ করেন। দ্যাট ইজ দ্য বিগেস্ট মানে ভয়ের জায়গা আর কি। সো প্রিয় শ্রোতা, থ্যাংক ইউ সো মাচ। যারা আজকে এই অনুষ্ঠানটা শুনলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা এই অনুষ্ঠানটা নিয়মিত শোনেন। আমি সব বেলায় এসে শেষ করতে চাই, একেবারে শেষের দিকে যে কথাটা বলতে চাই, প্রত্যেকটা স্টোরি কোনো না কোনো মেসেজ আমাদেরকে দেয়। আজকে 16 বছরের এই সাথী যে গল্পটা নিয়ে আমাদের এখানে উপস্থাপন করলেন, আমরা বিশ্বাস করি প্রথম ভুলটা করেছিলেন তার মা। ওই বয়সে যদি তাকে বিয়েটা না দিতেন তাহলে আজকে সাথীর গল্পটা এরকম হতো না। একটু সাপোর্ট করলে হয়তো সাথীর যে স্বপ্নটা ছিল, যেটা এখনও সে দেখতে চায়, যে বাংলাদেশ পুলিশ এসে কাজ করতে চায়, সেই স্বপ্নটাতে হয়তো তার পূরণ করাটা খুব সহজ হতো। তবুও যে কথাটা বলেই শেষ করব, সেটা হলো স্বপ্নবিহীন মানুষ থাকতে পারে না, প্রত্যেকটা মানুষ বাস করে তার স্বপ্ন নিয়ে। তো সেই জায়গাটি থেকে সাথী যেহেতু স্বপ্ন দেখে, সুতরাং সাথীর ভবিষ্যৎ সুন্দর হোক, সেই শুভকামনা দিয়ে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।